আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিউক্লিয়ার ফিজিক্সের আজকের সিকিউ সলভিং ক্লাসে। তো আজকে অনেকদিন পর তোমাদের সাথে ভাইয়ের দেখা হয়ে গেছে, তাও নিউক্লিয়ার ফিজিক্সের থিওরি ক্লাসে না, আজকে হচ্ছে প্রবলেম সলভিং ক্লাসে। তো আজকের ক্লাসটা এবং আগামীকালের যে ক্লাসটা হতে যাচ্ছে না, আগামীকাল অ্যাডভান্স প্রবলেম সলভিং হবে আর আজকে হচ্ছে সিকিউ সলভিং হবে। এই দুইটা ক্লাসই হচ্ছে ভাইয়া নিব। তো তোমাদের জন্য হচ্ছে কিছু কথাবার্তা বলে ভাইয়া শুরু করতেছি। কথাগুলো হচ্ছে এই চ্যাপ্টারে থিওরি ক্লাস হয়ে গেছে অলরেডি। তো ভাই হচ্ছে যখন কিছু একটা প্রবলেম সলভ করতে যাব, বা সিকিউ বলো, এমসিকিউ বলো, বা অ্যাডভান্স প্রবলেম সলভিং বলো, তো এই জিনিসটা হচ্ছে ভাই ধরে নিব যে তুমি হচ্ছে থিওরি গুলোর ব্যাপারে হালকা পাতলা আইডিয়া আছে, একদম মাস্টার হওয়া লাগবে না, হালকা পাতলা আইডিয়া আছে ধরে নিব। আর ভাইয়া যখন একটা ইকুয়েশন লিখবো, ইকুয়েশনের মধ্যে যে পরিচিতি গুলো আছে, যেমন এখানে সবচেয়ে বেশি ইকুয়েশন আসে কি, এনার্জির ইকুয়েশন আসে, তারপর হচ্ছে ভ্যালোসিটির ইকুয়েশন আসে, তারপর হচ্ছে একটা অ্যাটমের রেডিয়াসের ইকুয়েশন গুলো আসে, রাইট? তারপর হচ্ছে আমাদের এই যে ক্ষয় ধ্রুবক আছে, গড় ক্ষয় আছে, তারপর হচ্ছে হাফ লাইফ আছে, এই জিনিসপাতিগুলো আসে। সো এই জিনিসপাতিগুলো আমরা কিভাবে এক্সপ্রেস করি, কোন কোন জিনিসপাতি গুলা দিয়ে হচ্ছে আমরা এই জিনিসগুলো এক্সপ্রেস করি, এই জিনিসপাতিগুলো আই গেস আমরা ধরে নিব যে তোমরা সবাই জানো। আমরা জাস্ট ইকুয়েশন লিখবো, কিভাবে প্রবলেম গুলো অ্যাপ্রোচ করা লাগে ওই জিনিসপাতিগুলো ভাইরা দেখাবো। ঠিক আছে? সো ভাইকে জানাই দাও যে সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, এবং বোর্ডের লেখাগুলো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, তিনটা জিনিস ভাইকে কনফার্ম করো। তারপর হচ্ছে ভাইরা জাম্প করবো। জাম্প করার আগে আরো একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য আছে। তোমরা হচ্ছে এখন কোয়ার্টার 3 এর একদম লাস্ট দিকে চলে আসছো, মানে আর হয়তো এক দুইটা ক্লাস হবে, ক্লাস হইলে কোয়ার্টার 3 শেষ হয়ে যাবে। অ্যান্ড কোয়ার্টার 4 এ যারা হচ্ছে এনরোল করো নাই, তাদের জন্য হচ্ছে ভালো একটা খবর আছে। তোমরা হচ্ছে একটা কোপন কোড ইউজ করতে পারো, যে কোপন কোডটা ইউজ করলে কোয়ার্টার 4টা জাস্ট 2700 টাকা দিয়ে কিনতে পারবা। কোপন কোড হচ্ছে তোমাদের ভিডিওর নিচে রান করছে, বা তাও লিখে দিচ্ছি, কোপন কোডটা হচ্ছে SAPQ3। ঠিক আছে? তো তোমরা যখন কোয়ার্টার 4 পারচেস করতে যাবা, ওইখানে হচ্ছে কোপন কোডের জায়গায় কোপন কোডটা দিলে আমার ইয়েটা হচ্ছে কমে আসবে, প্রাইসটা হচ্ছে কমে আসবে। তাও যদি না পারো 16780 কল দিবা, কল দিলে হচ্ছে তোমাকে এই জিনিসটা বলে দিবে। ঠিক আছে? আচ্ছা, এখন কোয়ার্টার 4, তাহলে কোয়ার্টার 5 এর কথা বলতেছি। এই কথা মানে নেক্সট কোয়ার্টারের কথা। যারা ফুল কোর্স কিনে রাখছে তারা তো, তাদের তো লাগবে না, এমনি এমনি ঠিক আছে। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তোমাদের কমেন্টে একটা ফর্ম দেওয়া আছে, ফর্মটা হচ্ছে তোমরা একটু ফিল আপ করে ফেলো। ঠিক আছে? যারা ফিল আপ করো নাই ফিল আপ করে ফেলো, আর যারা ফিল আপ করেছো দরকার নাই, দরকার নাই। ঠিক আছে? দরকার নাই। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি জয়েন করেছে সেজুদি আফরিন, শ্রাবন্তী, সায়ন্তিকা, ঋত্বিক দাস। আচ্ছা, যারা জয়েন করেছো মনোযোগ দাও। ঠিক আছে? যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দেখো, আমরা হচ্ছে আজকে সিকিউ সলভিং শুরু করবো। তো শুরু করছি হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 দিয়ে। তোমরা হচ্ছে গৌরব হালদার প্রশ্ন জিজ্ঞেস করছে, ভাই এই চ্যাপ্টার থেকে কি সবসময় বোর্ডে কোশ্চেন আসে? ভাই শুধু বোর্ডে না, এই চ্যাপ্টার থেকে তুমি বোর্ডে পাবা, অ্যাডমিশনে যে কোনো জায়গায় পরীক্ষা দিতে যাবা, তুমি ভার্সিটিতে যাবা এমসিকিউ আসবে, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিতে যাবা ওইখানে এমসিকিউ সিকিউ আসবে। যে কোনো জায়গায় তুমি যাবা, এখান থেকে একটা না একটা কোশ্চেন মাস্ট 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 থাকবেই। ঠিক আছে? এবং মোদ্দা কথা হচ্ছে এখানে কোশ্চেন গুলো হচ্ছে এতটা ভেরিয়েশন আনতে পারে না। যেমন নিউটনের মেকানিক্সে অনেক ঘোরায় পেছায় কোশ্চেন জিজ্ঞেস করতে পারছে, এটা হইলে ওইটা হবে না, ওইটা হইলে ওইটা হবে না। আবার কোশ্চেনের মধ্যে হচ্ছে কিছু সুপ্ত ভাষা লুকায় থাকে, যে এখানে বলা আছে কিছু একটা, বাট আমরা সলভ করতেছি অন্যভাবে। তো এই জিনিসপাতিগুলো নিউটনের মেকানিক্সে গ্যাসের যে চ্যাপ্টার গুলো আছে, পর্যাবৃত্ত গতির যে চ্যাপ্টার গুলো সেগুলোতে থাকে। বাট তোমার এই চ্যাপ্টারটাতে, এই চ্যাপ্টারটা ভালো একটা জিনিস কি জানো, এই চ্যাপ্টারটাতে তুমি এত ঘোরায় পেছায় কিছু পাবা না। কোশ্চেন আসবে, ডিরেক্ট আসবে, ভাই তুমি ইকুয়েশন জানো, সলভ করতে পারবা, এন্ড ফুল মার্কস পাবা। এটা কাইন্ড অফ আমি বলবো যে মানে এই লেভেলের জন্য আসলে এটা ম্যাথমেটিক্স এর মতো আর কি। ম্যাথমেটিক্সে কি হয়, একটা প্রবলেম দেওয়া থাকে, তুমি জানো ইকুয়েশন, সলভ করতে পারো। সো এই জিনিসটা হচ্ছে এরকম। আর আরেকটু যখন বড় হবা, আমাদের লেভেল আসবে, যেমন আমি তোমাদের পড়ানোর আগে, মানে এটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্স একটা পোর্শন আমাদের, আমি তোমার পড়ানোর আগে আমরা কোয়ান্টাম মেকানিক্স পড়তেছিলাম বসে বসে, জিনিসপাতিগুলা তাহলে কিভাবে আমরা পড়ি আর কিভাবে এইচএসসি তে দেওয়া আছে। তো তোমরা সক্রিয়া করো যে ভাই খুব ইজিলি একটা চ্যাপ্টার থেকে যাই কোয়েশ্চেন আসুক তোমরা পারবা অ্যাটলিস্ট। এই লেভেল পর্যন্ত আস্তে আস্তে যখন বড় হবা তখন আসলে প্যারা শুরু হবে। প্যারা নাই, এখন যেহেতু আমাদের প্যারা নাই, আমরা কি করব, আমরা হচ্ছে যেইভাবে কোয়েশ্চেন গুলো আসে ওইভাবে সলভ করার ট্রাই করব। ঠিক আছে? তো তোমরা সবাই কি করবা, খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসবা। ভাই যখন একটা প্রবলেম সামনে আসবে, ওই প্রবলেমটা নিজে নিজে সলভ করার ট্রাই করবা। দেন হচ্ছে ভাইয়ের সলভের সাথে প্রবলেমটা মিলাবা। ঠিক আছে? ওই তো সে যদি অলরেডি করে ফেলছে। আচ্ছা, তো প্রথম প্রবলেমটা দিনাজপুর বোর্ড 2024 আসছে। দেখো, এখানে কি বলছে, আহ উদ্দীপকের পরমাণু কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয় করতে, কি বের করতে, ইলেকট্রনের বেগ, ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয় করতে বলছে।
তো এখানে আমার একটা জিনিস বলা নাই, ঠিক আছে? আমরা কিছু ব্যাপার স্যাপার জানি, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে ইকুয়েশন গুলো একরকম আসে। ওইখানে আমার ইলেকট্রনের যে মানে অ্যাটমের যে ভরটা হচ্ছে 1 আসে, তো জেড রিলেটেড যে পোর্শনটা ওইটা কি নালিফাই হয়ে যায়, রাইট? আর বাকি অ্যাটম গুলোর ক্ষেত্রে যেমন হাইড্রোজেন বাদে হিলিয়াম বলতে পারে, সোডিয়াম বলতে পারে, আর্গন বলতে পারে, ক্লোরিন বলতে পারে, এইগুলার স্পেসিফিক কোনো ইলেকট্রনের বেগ, এনার্জি বা পটেনশিয়াল এনার্জি যদি বের করতে বলে, তাহলে ওইখানে জেড রিলেটেড যে টার্ম বা পারমাণবিক ভর রিলেটেড যে টার্মটা ওইটা কিন্তু থেকে যায়, ঠিক আছে? ওইটা কিন্তু থেকে যায়। তো আমরা এখানে কিছু বলা নাই যে এটা কি হাইড্রোজেনের অ্যাটম নাকি অন্য কোনো অ্যাটম। তো যদি কিছু বলা না থাকে, ভালো মতো বুঝো, যদি কোশ্চেনে কিছু বলা না থাকে, কোশ্চেনে যদি কিছু বলা না থাকে, তাহলে আমরা বাই ডিফল্ট ধরে নিব অ্যাটম যেটা আছে এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম। কি ধরে নিব? হ্যাঁ, হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে? এটা বাই ডিফল্ট। এখন বলতে পারছো ভাই বলা নাই, তাহলে কিভাবে ধরছে? না ভাই, এটা বাই ডিফল্ট, এটা কনভেনশন, ঠিক আছে? তোমরা যখন পড়বা কোয়ান্টাম মেকানিক্সটা ডেভেলপ হয়েছিলই আমার হাইড্রোজেন অ্যাটমের পার্সপেকশন থেকে, ঠিক আছে? অন্য কোনো অ্যাটমের পার্সপেক্টিভ থেকে বা পার্সপেকশন থেকে হচ্ছে ডেভেলপ হয় নাই, হয়েছিল এখান থেকে। তো আমরা এখন শুরু করবো ইলেকট্রনের বেগ কত, ঠিক আছে? এখন দেখো, ইলেকট্রনের বেগ বের করে আমরা কি জানি? ইলেকট্রনের বেগ বের করে আমরা কি জানি? হ্যাঁ, এম ভি আর, মানে কৌণিক ভরবেগ সমান কি? সমান হচ্ছে এনএইচ বাই টোয়াইস পাই। এটা আমরা জানি তো, রাইট? এনএইচ বাই টোয়াইস পাই, কৌণিক ভরবেগ সমান হচ্ছে এনএইচ বাই টোয়াইস পাই। তো এখান থেকে হচ্ছে আমার কি বের করতে হবে? ব্যাগটা বের করতে হবে। ব্যাগটা যদি আমি বের করতে চাই, ব্যাগটা বের করার আগে কি করা লাগে আমাকে? ব্যাগটা বের করার আগে হচ্ছে ভাই আমাকে ব্যাসার্ধটা জানা লাগে, ঠিক আছে? ব্যাসার্ধটা জানা লাগে। ব্যাসার্ধটা দেওয়া আছে? ব্যাসার্ধটা দেওয়া আছে কিনা বলো? আচ্ছা দেখো, এখন দেখো এখানে আমি যদি বেগ বের করতে চাই, আমার ব্যাসার্ধ জানা লাগবে। আমার ব্যাসার্ধ হচ্ছে আমি জানি না, ব্যাসার্ধ না জানলে কি করা লাগে? আমরা হচ্ছে ব্যাসার্ধ কিভাবে বের করতে পারি? ব্যাসার্ধের দেখো আমাদের ডিরেক্ট ইকুয়েশন আছে কিনা। আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার এস স্কোয়ার ডিভাইড বাই আই এম, ঠিক আছে? এন স্কোয়ার এস স্কোয়ার ডিভাইড বাই আই এম স্কোয়ার ইন্টু এপসাইলন নট, ঠিক আছে? এন স্কোয়ার এস স্কোয়ার পাই এম স্কোয়ার ডিভাইড বাই এপসাইলন নট। আচ্ছা, এখন কেউ হয়তো বাই ডিফল্ট ভাইয়া তোমরা হচ্ছে এরকম কিছু একটা ইউজ করবা, যেহেতু হাইড্রোজেন অ্যাটম বলছে এবং হাইড্রোজেন অ্যাটমের সাথে কি বলছে ভাই? প্রথম কক্ষপথ, রাইট? প্রথম কক্ষপথ। তাহলে হয়তো তোমরা আর এর ভ্যালুটা এটা ইউজ করবা, রাইট? 0.53 অ্যাংস্ট্রম, মানে বোর রেডিয়াস যেটা আর কি ওইটা। বাট ভাইয়া সাজেস্ট করবো ভাইয়া তুমি এটা ইউজ করো না, ঠিক আছে? ওইটা ইউজ করো না। কেন? কারণ এটা আসলে দেখো কোথায় আসছে, এটা আসলে হচ্ছে বোর্ডে। তো বোর্ডে ওরা আসলে চাই কি জানো? তুমি যাই ইউজ করো ওই জিনিসটা একটা এক্সপ্লেনেশন থাকুক, এক্সপ্লেনেশন থাকুক। মানে আর 0.53 অ্যাংস্ট্রম ইউজ করছো, এটা কোত্থেকে ইউজ করছো, এটা এক্সপ্লেনেশনটা কি ভাই? বোর রেডিয়াস। হ্যাঁ ঠিক আছে, ওইটা বোর রেডিয়াস, বাট ওইটা হচ্ছে মুখস্থ টাইপের প্রবলেম। বাট বোর্ডে যেহেতু আসছে 3 মার্কসের কোশ্চেন আসছে, তুমি হচ্ছে জিনিসটা সলভ করে দেখাবা যে আর এর ভ্যালু 0.53 অ্যাংস্ট্রম আসে কিনা। আবারও বলতেছি, যদি সলভ না করো তাহলে ভালো টিচার হলে হয়তো মার্কস কাটবে না, বা টিচারদের কাছে একটা গ্রাউন্ড থাকে, ঠিক আছে? টিচারদের কাছে একটা গ্রাউন্ড থাকে, ওই গ্রাউন্ডটা দিয়ে হচ্ছে তোমার প্রবলেমটা কাটা দিতে পারে, ঠিক আছে? এখন দেখো এখানে হচ্ছে প্রথম কক্ষপথে যে ব্যাসার্ধ দেওয়া আছে ডিরেক্ট 0.53 অ্যাংস্ট্রম, সো এটা ডিরেক্ট ইউজ করতে পারো, অথবা আমরা হচ্ছে 8 দিয়ে বের করতে পারি, ঠিক আছে? যেটা যেটা একদম তোমার উপর, তুমি কি ইউজ করবা নাকি বের করবা, ইউজ করবা নাকি বের করবে, এটা তোমার উপর, ঠিক আছে? বাট ভাইয়া সাজেস্ট করবো তুমি হচ্ছে এগুলা বের করবা, ঠিক আছে? বের করবা। এখন দেখো বের যদি করে থাকি আমরা, আমরা জাস্ট ভ্যালুগুলো বসা দেবো, বসা দিলে চলে আসবে। এন এর মান কত ভাইয়া? এন এর মান হচ্ছে 1। এইচ এর মান কত? 6.626 10 to the power -34। এপসাইলন নট 8.854 into 10 to the power -12 divided by pi। pi এর মান হচ্ছে 3.1416 m 10 to the power -31 e হচ্ছে 1.6 10 to the power -19। তো এখান থেকে সলভ করবা, সলভ করলে এই ভ্যালুটা আসবে 0.53 into 10 to the power -10 মিটার, ঠিক আছে? 0.53 into 10 to the power -10 মিটার। তো আবারও বলতেছি ভাই, কোশ্চেনে দেওয়া আছে ভালো কথা, বা বোর রেডিয়াস তুমি ডিরেক্ট ইউজ করতে পারো, যেহেতু বাই ডিফল্ট হাইড্রোজেন অ্যাটম বলতেছি, বাট আমরা ইউজ করবো না কেন? কারণ হচ্ছে এটা বোর্ডে আসছে। বোর্ডে যদি না আসতো আমরা ডিরেক্ট ইউজ করতাম, তাহলে প্রবলেম হতো না। বাট তুমি যদি ডিরেক্ট ইউজ করো, টিচারের হাত হচ্ছে মানে আছে না যে গলার মধ্যে রশি বেঁধে রাখা, ঠিক আছে? সো টিচার হাতে হচ্ছে ওই
অস্ত্রটা থাকে, যে তোমার গলার মধ্যে রশি উনি বেঁধে রাখছে, উনি চাইলে টান দিতে পারবে, চাইলেই লুজ করে রাখতে পারবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এভাবে বের করে নিব। তারপর হচ্ছে আমরা ইকুয়েশনে দেখো, আমরা যদি জাস্ট ভ্যালুগুলো বসাই তাহলে হচ্ছে চলে আসবে এম এর মান কত ভাইয়া? 9.31 ইন্টু 10⁻⁻30। ভি এর ভ্যালু হচ্ছে আমরা বের করব, আর আর এর ভ্যালু মাত্র বের করলাম 0.53 ইন্টু 10⁻10। NH বাই টুয়াইস পাই। এন এর মান কত ভাইয়া? যেহেতু প্রথম কক্ষপথ বলছে এন এর মান হচ্ছে 1। এইচ এর মান কত? প্লাঙ্ক কনস্ট্যান্ট তো আমরা জানি এগুলো নাকি, ডিভাইড বাই টুয়াইস পাই 2 ইন্টু 3.14। তো এখান থেকে হচ্ছে তুমি ভি বের করবা, ভি যেটা আসে ওইটার ইউনিটটা কি হবে ভাইয়া? মিটার পার সেকেন্ড, ঠিক আছে? মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা 2 পয়েন্ট, সে যদি বলতেছে 2.1865 ইন্টু 10⁸8। আচ্ছা, তো এখানে হচ্ছে ভ্যালুটা তুমি বসাই দিবা 2.1865 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, মিলাই নিবা, তোমরা মিলাই নিবা, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা পরের প্রবলেমে যাই। আবারও বলতেছি ভাই, এখানে ডিরেক্ট ভ্যালু দেওয়া আছে, ওটা তুমি ইউজ করতে পারো, বাধা নাই। বাট ভাই সাজেস্ট করবো তুমি হচ্ছে ইকুয়েশনটা লিখো, লিখে হচ্ছে ভ্যালুটা বের করে দেখবা সেম আসতেছে। এক্সট্রা স্টেপ করতেছো জাস্ট বোর্ডে আসছে এই জন্য, নয়তো করার দরকার ছিল না। আচ্ছা, তারপরের কোয়েশ্চেনটা, ইলেকট্রনকে আঘাত করার ফলে তার কক্ষপথের পরিবর্তন হবে কিনা, ওইটা হচ্ছে আমার গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। দেখো এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, এখানে হচ্ছে আমার একটা অ্যাটম আছে, দেখো এখানে হচ্ছে আমার একটা অ্যাটম আছে, এই যে হাইড্রোজেন অ্যাটম আছে, হাইড্রোজেন অ্যাটমের কেন্দ্রে আছে কি নিউক্লিয়াস, রাইট? নিউক্লিয়াসকে আমরা পজিটিভ দিয়ে বুঝাই, কেন্দ্রে আছে নিউক্লিয়াস, এবং এর বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন আছে, বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এখন দেখো আমার কি হচ্ছে এখানে, আমার একটা ফোটন এসে কি হচ্ছে ইলেকট্রনের মধ্যে আঘাত করতেছে, রাইট? ফোটন এসে ইলেকট্রনের মধ্যে আঘাত করতেছে। তো আমরা জানি একটা ফোটন যখন একটা ইলেকট্রনে আঘাত করে, তাহলে ইলেকট্রনটা হচ্ছে যদি সাফিসিয়েন্ট এনার্জি ফোটন থেকে পায়, ভালো মতো বুঝো ভাই কি বলতে, সাফিসিয়েন্ট এনার্জি ফোটন থেকে পাই, তাহলে ইলেকট্রনটা ওর কক্ষপথকে চেঞ্জ করে ফেলতে পারে, রাইট? ইলেকট্রনটা কি করে, ওর কক্ষপথকে চেঞ্জ করে ফেলতে পারে। ব্যাপারটা কিরকম দেখো, একটা সাফিসিয়েন্ট এনার্জি যদি ও পায়, ও হতে পারে যে এর পরের কক্ষপথ যেটা আছে ওইটাতে চলে যেতে পারে, অথবা যদি আরো বেশি এনার্জি পায় ও হচ্ছে এর পরের কক্ষপথে চলে যেতে পারে, ঠিক আছে? চলে যেতে পারে। এখন এই যে কত এনার্জি পাওয়া লাগবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, প্রথম কক্ষপথ এবং যে কক্ষপথে যাবে কত এনার্জি লাগবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? প্রথম কক্ষপথ এবং যে কক্ষপথে যাবে এই দুইটা কক্ষপথের মাঝে এনার্জি ডিফারেন্স কতটুকু, ওইটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ওইটার উপর ডিপেন্ড করে। এখন ধরো ভাই বললাম যে কথার কথা, জাস্ট থিওরিটিক্যাল জিনিসপাতি, ধরো বললাম যে প্রথম দুইটা কক্ষপথ আছে, মানে প্রথম এবং সেকেন্ড এই দুইটা কক্ষপথের মাঝে ভাই কথার কথা বললাম যে এনার্জি গ্যাপ হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? প্রথম এবং তৃতীয়র মাঝে এনার্জি গ্যাপ হচ্ছে ভাই 7 ইলেকট্রন ভোল্ট, কথার কথা বললাম, ঠিক আছে? কথার কথা বললাম। এবং আমি যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটাকে এনার্জি দিয়েছি হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। আমাকে বল ইলেকট্রনটা কোন কক্ষপথে যাবে, দ্বিতীয় কক্ষপথে যাবে নাকি তৃতীয় কক্ষপথে যাবে? আমার কাছে জাস্ট কথার কথা, ঠিক আছে ভাই, এই জিনিসটা ধরে নিছি, এটা সত্য না যে অ্যাটমের মাঝে প্রথম এবং দ্বিতীয় কক্ষপথের মাঝে এনার্জি গ্যাপ 2 ইলেকট্রন ভোল্ট, প্রথম এবং তৃতীয় কক্ষপথের মাঝে এনার্জি গ্যাপ 7 ইলেকট্রন ভোল্ট। আমি যে ফোটনটা দিয়ে হচ্ছে ইলেকট্রনটাকে এক্সাইটেড করার ট্রাই করেছি, ওই ফোটনের এনার্জি হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট, তাইলে ও কোথায় যাবে, সেকেন্ড অরবিটালে নাকি থার্ড অরবিটালে? ফার্স্ট থেকে ও সেকেন্ডে যাবে, কারণ কি ও 2 ইলেকট্রন ভোল্ট পাচ্ছে, যেটা হচ্ছে আমার এনার্জি গ্যাপের সমান, তার মানে ও কোথায় যাবে, সেকেন্ড অরবিটালে যাবে, রাইট? আমি ধরো 3 ইলেকট্রন ভোল্ট দিয়েছি, 3 ইলেকট্রন ভোল্ট, তাহলে কোথায় যাবে বলো তো? 3 ইলেকট্রন ভোল্ট দিলে কই যায় ভাই? এখনো সেকেন্ডে যাবে, কারণ কি? এখনো সেকেন্ড অরবিটালে যাবে, কারণ কি? কারণ 3 ইলেকট্রন ভোল্টের মাঝে 2 ইলেকট্রন ভোল্ট আছে, প্লাস এক্সেস 1 ইলেকট্রন ভোল্ট আছে, যেটা ও গ্রহণ করবে না, কারণ কি? ওই এক ইলেকট্রন ভোল্ট গ্রহণ করলে ও আসলে 3 নম্বর অরবিটালে যাইতে পারে না,
যদি না পারে ওইটা ছেড়ে দিবে, গ্রহণ করবে না। ঠিক আছে, আমি যদি 4 ইলেকট্রন ভোল্ট দিই, ওইখান থেকে 2 ইলেকট্রন ভোল্ট শুষে সেকেন্ড অরবিটালে যাবে, বাকি 2 ইলেকট্রন ভোল্ট ও ধরবেও না। 5 ইলেকট্রন ভোল্ট দিলে ভাইয়া ও হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট দিয়ে হচ্ছে সেকেন্ড অরবিটাল যাবে, বাকিটা ধরবেও না। 6 ইলেকট্রন ভোল্ট দিলে ভাইয়া স্টিল ও সেকেন্ড অরবিটালে যাবে, 2 ইলেকট্রন ভোল্ট ইউজ করে বাকিটা ধরবেও না। ঠিক আছে, আমি এভাবে যদি 6.999 এভাবে অসংখ্য 9 ইলেকট্রন ভোল্ট দেই, তাও সেকেন্ড অরবিটালে যাবে আনটিল অর আনলেস কি আমি 7 ইলেকট্রন ভোল্ট দিচ্ছি। 7 ইলেকট্রন ভোল্ট দিলে কি ও থার্ড অরবিটালে যাবে। ঠিক আছে, থার্ড অরবিটালে যাবে। তো এই ব্যাপারগুলো থিওরিটিক্যাল জিনিসপাতি, এগুলো আমরা জানি, জিমি ভাই খুব সুন্দর মতো পড়াইছেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই জিনিসপাতিগুলো দেখবো যে ইলেকট্রনটা একটা অরবিটাল থেকে অন্য অরবিটালে যাচ্ছে কিনা এটা কিসের উপর ডিপেন্ড করে। এটা কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে ভাই দুইটা অরবিটালের ইলেকট্রনের আর দুইটা অরবিটালের এনার্জি গ্যাপ কতটুকু। ঠিক আছে, এনার্জি গ্যাপ কতটুকু, তো ওই জিনিসটা হচ্ছে আমার বের করতে হবে, এনার্জি গ্যাপ কতটুকু। এখন দেখো আমার এখানে একটা জিনিস দেওয়া আছে যে এনার্জি যেটা আছে এটা হচ্ছে প্রথম কক্ষপথে দেওয়া আছে। ঠিক আছে, প্রথম কক্ষপথে এনার্জি কত দেওয়া আছে? -13.6 ইলেকট্রন ভোল্ট, -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখান থেকে তুমি দ্বিতীয় কক্ষপথের এনার্জি বের করতে পারবা? আমাকে বলো, দ্বিতীয় কক্ষপথের শক্তি বের করতে পারবা কিনা? আমরা এটা জানি না যে E2 ডিভাইড বাই E1 সমান হচ্ছে N1 স্কোয়ার ডিভাইড বাই N2 স্কোয়ার, জানি কিনা? তো আমরা হচ্ছে দ্বিতীয় কক্ষপথের শক্তি বের করব। প্রথম কক্ষপথের শক্তি কত ভাইয়া? -13.6, -13.6, এটা হচ্ছে 1 স্কোয়ার আর এটা হচ্ছে 2 স্কোয়ার। তো E2 কত আসবে? -3.4 ইলেকট্রন ভোল্ট, -3.4 ইলেকট্রন ভোল্ট, রাইট? -3.4 ইলেকট্রন ভোল্ট। এখন দেখো তৃতীয় কক্ষপথের শক্তি কত আসে। তৃতীয় কক্ষপথের শক্তি এভাবে বের করবা। ঠিক আছে, এভাবে বের করবা, বের করে দেখবা হচ্ছে তৃতীয় কক্ষপথের শক্তি আসে -1 পয়েন্ট সামথিং, -1.51, -1.51 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথের শক্তি। সেইভাবে তুমি চতুর্থ কক্ষপথের বের করবা, পঞ্চম কক্ষপথের বের করবা। বাট এখানে আসলে এত কিছু লাগে না, এখানে হচ্ছে একদম সিম্পলি করা যায়। যেমন আমরা ধরো হচ্ছে যে ফোটনটা আপতিত হয়েছে ওইটার এনার্জি কত, এটা বের করি। ফোটনের শক্তি, ফোটনের শক্তি, ধরো এই ফোটনের শক্তিকে আমরা কিভাবে লিখবো? H × F, রাইট? আমরা ডিরেক্ট লিখতেছি। ঠিক আছে, এইচ এর, তো এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু 6.626 ইন্টু 10⁻34। এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে 2.918 ইন্টু 10⁻15 হার্টজ। ওকে, তো এই যে শক্তিটা আসবে এটা কিসে আসবে ভাই? এটা আসবে হচ্ছে জুলে। জুল থেকে যখন তুমি ইলেকট্রন ভোল্টে নিবা তখন কি করা লাগে বলো তো? -34 ইন্টু 2.918 ইন্টু 10⁻15, জুল থেকে ডিরেক্ট আমি ইলেকট্রন ভোল্টে নিচ্ছি। ঠিক আছে, তো ইলেকট্রনের চার্জ দিয়ে হচ্ছে ভাগ করবা, ভাগ করলে তোমার কত আসে? 12.08 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তার মানে যে ফোটনটা আপতিত হচ্ছে, ওই ফোটনটা ইলেকট্রনকে 12.08 ইলেকট্রন ভোল্ট পরিমাণ এনার্জি দিতে পারতেছে। তার মানে ইলেকট্রনের কাছে অ্যাবিলিটি আছে কতটুকু? ও 12 ইলেকট্রন ভোল্ট পরিমাণ এনার্জি ও অ্যাবজর্ব করে উচ্চতর শক্তি স্তরে যাইতে পারবে। ঠিক আছে, উচ্চতর শক্তি স্তরে ও যাইতে পারবে, ওর কাছে এই অ্যাবিলিটিটা আছে। ঠিক আছে, ওর কাছে এই অ্যাবিলিটিটা আছে। ঠিক আছে, ওর কাছে এই অ্যাবিলিটিটা আছে, হচ্ছে এই পরিমাণ এনার্জি গ্রহণ করে উচ্চতর শক্তি স্তরে যাইতে পারবে। ইলেকট্রন ভোল্টে কিভাবে নিবা? এই ভাই ইলেকট্রন ভোল্টের ব্যাপারটা তোমরা জানো না? এটাকে ডিরেক্ট ডিরেক্ট কি করবা? এটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করবা, 1.6 ইন্টু 10⁻−19। ঠিক আছে, 1.6 ইন্টু 10⁻−19। বুঝতে পারছি এটা?
এতটুকু বুঝতে পারছি? এতটুকু নিয়ে প্রবলেম আছে কিনা বলো আমাকে। আমরা যে বললাম আমরা এখনো কিন্তু সলভ করি নাই, ফাইনাল স্টেজে এখন আসতেছি, ফাইনাল স্টেজটা পারবা। এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। এখন আমাদের হচ্ছে আহ কি বলে, আমাদের যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা কত ইলেকট্রন ভোল্ট এনার্জি গ্রহণ করবে? হ্যাঁ, 12.08 ইলেকট্রন ভোল্ট। সো আমরা এখন দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা 1 নাম্বার থেকে 2 নাম্বারে গেলে কি এতই এনার্জি দরকার হয়, নাকি 1 নাম্বার থেকে 3 নাম্বার গেলে এত এনার্জি দরকার হয়, নাকি 1 নাম্বার থেকে 4 নাম্বার গেলে এত এনার্জি দরকার হয়? তো আমাদের হচ্ছে 1 থেকে 2 এ গেলে যদি 12 ইলেকট্রন ভোল্ট এনার্জি লাগে, তাহলে আমি বলবো হচ্ছে ভাই সেকেন্ড স্টেটে গেছে। আর 1 থেকে 3 এ গেলে আমার হচ্ছে 12 ইলেকট্রন ভোল্ট দরকার হয়, তাহলে ভাই বলবো 1 থেকে 3 এ গেছে। আর যদি 1 থেকে 4 এ গেলে হচ্ছে 12 ইলেকট্রন ভোল্ট এনার্জি লাগে, তাহলে আমি বলবো যে ভাই 1 থেকে 4 এ গেছে। ঠিক আছে? সো এই জিনিসটা আমরা কেমনে বের করবো? তো আমরা হচ্ছে এনার্জি ডিফারেন্স, এই যে ডেল ই, এটা আমরা কিভাবে জানি ভাইয়া? E1 মাইনাস E2, E1 মাইনাস E2। ঠিক আছে? E1 মাইনাস E2, E1 মাইনাস E2 না, E2 মাইনাস E1। মানে কোন শক্তি স্তরে গিয়েছে, এটা এটা দিয়ে একটু বুঝাই। কোন শক্তি স্তরে গিয়েছে মানে ফাইনাল, কোন শক্তি স্তরে গিয়েছে, এটা হচ্ছে ফাইনাল শক্তি স্তর। আর এটা কি? এটা হচ্ছে কোন শক্তি স্তর হতে গিয়েছে, শক্তি স্তর হতে গিয়েছে, স্তর হতে গিয়েছে। বা এটাকে তুমি এভাবে বলতে পারো যে ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল। ঠিক আছে? তো আমাদের ডেল ই এর ভ্যালু মাত্র কত আসছে ভাই? ডেল ই এর ভ্যালু হচ্ছে মাত্র আসছে 12.08, 12.08। ধরো আমি জানি না ফাইনাল কোন শক্তি স্তরে গিয়েছে, আমি এটাকে বললাম ইএফ মাইনাস। আর ইনিশিয়ালি কোথায় ছিল ভাই? প্রথম কক্ষপথে ছিল, রাইট? ইনিশিয়ালি কোথায় ছিল? প্রথম কক্ষপথে। প্রথম কক্ষপথের এনার্জি কত? -13.6। তো তুমি হচ্ছে ইএফ বের করবা। ইএফ বের করলে কত আসে ভাইয়া? এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই পাশে আসলে মাইনাস হবে। মাইনাস হলে -13.6 -1.5, 1.51 ইলেকট্রন ভোল্ট। এটা কোথার ছিল? 1.51 ইলেকট্রন ভোল্ট কোথাকার ছিল? হ্যাঁ, 1.51 ইলেকট্রন ভোল্ট ছিল হচ্ছে তৃতীয় কক্ষপথ, রাইট? তৃতীয় স্তর। তার মানে ইলেকট্রনটা যাবে কোথায়? ইলেকট্রনটা যাবে হচ্ছে আমাদের তৃতীয় কক্ষপথে। ঠিক আছে? ইলেকট্রনটা যাবে কোথায়? আমাদের তৃতীয় কক্ষপথে। এই জিনিসটা ইজি না? বলো এই জিনিসটা ইজি কিনা? একদম ইজি কিন্তু, রাইট? এই জিনিসটা একদম প্যারা খাওয়ার কিছু না, একদম ইজি। ইজি, রাইট? ওকে। কত সাল পর্যন্ত বা লাস্ট 3-4 বছর করলেই এনাফ। ঠিক আছে? ইদানিং একবার ফিজিক্সের কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করতেছে, তো আমি বলবো একদম লেটেস্ট কোশ্চেন গুলো মাস্ট সলভ করবা। আচ্ছা, আমরা হচ্ছে একটা কলেজের প্রশ্ন দেখি, নটরডেম কলেজে। দেখো এখানে কি বলছে, 1000 মেগাওয়াট ক্ষমতা উৎপন্নের লক্ষ্যে একটা পারমাণবিক চুল্লিতে 23592 ইউরেনিয়াম ব্যবহার করা হয়, যার দক্ষতা হচ্ছে 80%। ঠিক আছে? যার দক্ষতা 80%। ওই চুল্লিতে 10 বছরে অর্ধেক জ্বালানি ব্যবহার করা হয়। একজন ছাত্র হিসেব করে দেখলো যে চুল্লিতে প্রাথমিক জ্বালানির পরিমাণ ছিল 9612.86 কেজি। প্রতি ফিউশন উৎপন্ন শক্তি 200 মেগা ইলেকট্রন ভোল্ট। প্রোটনের ভর এত, নিউট্রনের ভর এত। আচ্ছা আচ্ছা, প্রথমটা গড় বন্ধন শক্তি বের করতে। গড় বন্ধন শক্তি বের করতে এটা পারো না? গড় বন্ধন শক্তি মানে কি ভাইয়া? গড় বন্ধন শক্তি, এটা মানে কি ভাইয়া? গড় বন্ধন শক্তি মানে কি ভাই বলো? বন্ধন শক্তি ডিভাইডেড বাই বন্ধন শক্তি ডিভাইড বাই নিউক্লিয়ন সংখ্যা, এটা জানো না? নিউক্লিয়ন সংখ্যা, বন্ধন শক্তি ডিভাইড বাই নিউক্লিয়ন সংখ্যা। সো বন্ধন শক্তিকে ধরো হচ্ছে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ই দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, আর নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি ভাই? এ দিয়ে রিপ্রেজেন্ট করি, রাইট? যেখানে এখানে কত দেওয়া আছে? 230, ইউরেনিয়াম 235, রাইট? 235। তো আমাদের হচ্ছে
বের করতে হবে কি ভাই? বের করতে হবে হচ্ছে মেনলি বন্ধন শক্তিটা, মানে গড় বন্ধন শক্তি বলছে, তাও আমাদের বের করতে হবে কি ভাই? বন্ধন শক্তি। তো আমরা হচ্ছে বন্ধন শক্তি কেমনে বের করি বলতো? বন্ধন শক্তি, বন্ধন শক্তি ই সমান কি ভাইয়া? ভর ত্রুটি, ভর ত্রুটি হচ্ছে আমরা ডেল এম লিখি ইন্টু সি স্কোয়ার। এখন সি তো আমরা জানি, এখান থেকে আমাদের বের করতে হবে কি ভাইয়া? ভর ত্রুটি কতটুকু, এটা হচ্ছে আমাদের বের করতে হবে, মানে ডেল এম এটা অ্যাকচুয়ালি কতটুকু এটা আমাদের বের করতে হবে। তো আমাদের এখানে মুদ্রা কথা গড় বন্ধন শক্তি চাইছে, বাট অ্যাকচুয়ালি গড় বন্ধন শক্তি চাই নাই, আমাদের কাছে চাইছে হচ্ছে জাস্ট ভর ত্রুটিটা কতটুকু এটা, বা ডেল এম কতটুকু এটা। তো ডেল এম আমরা জানি না, ডেল এম আমরা জানি কিনা বলো? ডেল এম অ্যাকচুয়ালি কি? ডেল এম অ্যাকচুয়ালি আমার নিউক্লিয়াসের মধ্যে যা যা থাকে, ঠিক আছে? তুমি একটা অ্যাটমকে চিন্তা করো, অ্যাটমের মধ্যে কি কি থাকে বলো? অ্যাটমের মধ্যে কি কি থাকে? একটা অ্যাটম তুমি চিন্তা করো, অ্যাটমের নিউক্লিয়াসে কি কি থাকে ভাইয়া? ধরো এটাকে আমি বললাম হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? এটাকে আমি বললাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন, রাইট? নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন, নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে নিউট্রন, রাইট? নিউট্রন। এখন হিসাব করে দেখা গেছে একটা নিউক্লিয়াসের মধ্যে যত ভরের প্রোটন আছে এবং যত ভরের নিউট্রন আছে, তুমি সবগুলা ভর যোগ করলে কি নিউক্লিয়াসের ভর পাওয়ার কথা, রাইট? মুদ্রা কথা হচ্ছে আমার ব্যাপারে এরকম, ধরো আমার ভিতরে অনেকগুলা অ্যাটম আছে, আমার ভিতরে হচ্ছে আমি বললাম 10 মিলিয়ন অ্যাটম আছে, 10 মিলিয়ন হাইড্রোজেন আছে, কথার কথা জাস্ট হাইড্রোজেন, 10 মিলিয়ন নাইট্রোজেন আছে, ঠিক আছে? 10 মিলিয়ন অক্সিজেন, 10 মিলিয়ন ধরো হচ্ছে আমি বললাম লিকুইড আছে, বা আমি এটাকে কি পানি বলতে পারি, ঠিক আছে? পানি আছে। তো আমার বডির ভিতরে এতটুকু এই অ্যাটম গুলো আছে, বা এই পরমাণুগুলো আছে। তো তোমার থিওরি কি বলে ভাইয়া? হাইড্রোজেন 10 মিলিয়ন হাইড্রোজেনের ভর, 10 মিলিয়ন নাইট্রোজেনের ভর, 10 মিলিয়ন অক্সিজেনের ভর, 10 মিলিয়ন পানির ভর যখন যোগ করবো, তাহলে আমার ভর পাওয়ার কথা। আমি ধরো 60 কেজি, ঠিক আছে? তো এই যে এই প্রতিটা যৌগের ভর যদি আমি যোগ করি, তাহলে আমার 60 কেজি ভর পাওয়ার কথা, পাওয়ার কথা কিনা? বাট দেখা গেছে যে প্র্যাকটিক্যালি যখন আমি জিনিসপাতিগুলো করতে যাই তখন পাই না, প্র্যাকটিক্যালি যখন জিনিসপাতিগুলো করতে যাই তখন পাই না, মানে হচ্ছে আমরা যখন ভ্যালু মাপি, ওই ভ্যালুটা অ্যাকচুয়ালি কিছু কম আসে, ঠিক আছে? ওই ভ্যালুটা অ্যাকচুয়ালি কিছু কম আসে। তো থিওরিটিক্যাল যে ভ্যালুটা, মানে এই যে যৌগুলা যে ভরগুলা, ভরগুলা এই ভ্যালুগুলা থেকে যখন আমি ভ্যালু মাপি, ভ্যালুটা একটু কম আসে। তো এই যে কম আসার ব্যাপারটা, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা ভর ত্রুটি বলতেছি, ঠিক আছে? ভর ত্রুটি বলতেছি, যেটা অ্যাকচুয়ালি আমাদের হয় কিসের জন্য? যেটা অ্যাকচুয়ালি আমাদের হয় হচ্ছে এই যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন আছে, এই জিনিসগুলোকে একসাথে কম্বাইন রাখার জন্য। মানে ব্যাপারটা এরকম, তোমরা ইলেকট্রোস্ট্যাটিক পড়ছো, ইলেকট্রোস্ট্যাটিক কি ছিল ভাইয়া? পজিটিভ পজিটিভ চার্জ পরস্পরকে কি করবে ভাইয়া? ধাক্কা দিবে, বিকর্ষণ করবে। আর তুমি চিন্তা করো খুব ছোট একটা জায়গায় 10⁻⁻15 মিলিমিটার, এতটুকু ছোট, ঠিক আছে? এতটুকু ছোট জায়গার মধ্যে অনেকগুলা প্রোটন আছে, অনেকগুলা পজিটিভ চার্জ আছে, একসাথে লেগে আছে। কিভাবে? অবশ্যই এখানে কিছু একটা আছে, কিছু একটা আছে। তো এই যে কিছু একটা আছে, এটাকে আমরা বলি বন্ধন শক্তি, যেটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে এদের ভরকে শক্তিতে কনভার্ট করার মাধ্যমে, যেটা নিউটন আইনস্টাইন বলে গেছিল, ঠিক আছে? আমরা হচ্ছে এই জিনিসগুলো পড়ছি থিওরি ক্লাসে। ভাই এখন বের করবো যে বন্ধন শক্তির ভর ত্রুটিটা কি। ভর ত্রুটি চলেছে মোট নিউট্রন প্লাস প্রোটনের ভর, প্রোটনের ভর, এটা থেকে আমি কি করব? এটা থেকে হচ্ছে আমি নিউক্লিয়াসের ভর বাদ দিব, তাইলে হচ্ছে আমার কি আসবে? ভর ত্রুটিটা আসবে, নিউক্লিয়াসের ভর। তো এখানে যদি আমি করি, এখানে যদি আমি করি নিউক্লিয়াসের বাহিরের অদৃশ্য বলয় তৈরির জন্য। অদৃশ্য বলয় কেন ভাইয়া? নিউক্লিয়াসের বাইরে অদৃশ্য বলয় কেন হবে? এটা কি আসলে অদৃশ্য? অদৃশ্য কেন হবে? সোহান, আচ্ছা কে বলছে? সোহান, হ্যাঁ সোহান বলছে হচ্ছে অদৃশ্য বলয়ের জন্য। কেন ভাই অদৃশ্য কেন হবে? প্রীতি এটা সেকেন্ড সেকেন্ড কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো, এখন হচ্ছে আমার প্রোটন জানা লাগবে। প্রোটন কয়টা আছে ভাইয়া? 92টা প্রোটন আছে, রাইট? প্রোটন কয়টা ভাইয়া? 92টা। তো 92টা প্রোটন, একটা প্রোটনের ভর কত ভাইয়া? একটা প্রোটনের ভর 1.00 প্লাস নিউট্রন কয়টা আছে ভাইয়া? ভর থেকে যখন তুমি প্রোটন সংখ্যা বাদ দিবা, তাহলে নিউট্রন আসবে। তো 235 - 92, এটা হচ্ছে নিউট্রন, এটা হচ্ছে নিউট্রন। আর একটা নিউট্রনের ভর কত ভাইয়া? একটা নিউট্রনের ভর হচ্ছে 1.00876 মাইনাস নিউক্লিয়াসের ভর কত? নিউক্লিয়াসের ভর হচ্ছে 235.0439। আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা ডেলামটা বের করব। ডেলামটা কত আসে? ডেলাম কত আসে বলো তো?
1.87854 1.87854 কি আসবে অ্যাটমিক মাস ইউনিট। আচ্ছা আমরা হচ্ছে এটাকে কেজিতে কনভার্ট করে নিব। 1.87854 কেজিতে কনভার্ট করলে কি করা লাগে 1.6054 ইন্টু 10⁻⁻27 দিয়ে গুণ করা লাগে। সো যেটা আসে ওটা হচ্ছে কেজি, ঠিক আছে। এখন কেজি থেকে এখানে এম এর যে ভ্যালুটা আছে তুমি এখানে ইনপুট দিবা। ইনপুট দিলে কি আসবে ভাইয়া? ইনপুট দিলে হচ্ছে আমার এখানে ইনপুট দেবা, ঠিক আছে। ইনপুট দিলে আমার কি আসবে? ইনপুট দিলে হচ্ছে আমার বন্ধ শক্তি চলে আসবে। ইনপুট দিলে হচ্ছে আমার বন্ধ শক্তি চলে আসবে। সো বন্ধ শক্তিটা হচ্ছে আমরা ডিরেক্ট বের করতে পারি। ডেলামটা হচ্ছে আমরা নিচ থেকে ইনপুট দিব, আর সি এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10⁻8। এটাকে আমি স্কোয়ার করবো, স্কোয়ার করলে হচ্ছে বন্ধ শক্তি চলে আসবে। আর এই বন্ধ শক্তি হচ্ছে আমি এখানে ইনপুট দিব, ইনপুট দিয়ে হচ্ছে আণবিক ভর দিয়ে ভাগ করবো, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 235, ঠিক আছে। তো একদম ইজি কিন্তু, ঠিক আছে। আচ্ছা আবার বলি, এখানে কি বলছে? এখানে আমরা বলছে হচ্ছে গড় বন্ধন শক্তি বের করতে। তো গড় বন্ধন শক্তি মানে কি ভাই? বন্ধন শক্তি ডিভাইডেড বাই পারমাণবিক ভর। তো এখানে আমার গড় বন্ধন শক্তি বের করতে হলে আমার বন্ধন শক্তি বের করতে হবে। বন্ধন শক্তি বের করতে গিয়ে হচ্ছে আমি আবার প্রবলেমে পড়ছি যে ভাই বন্ধন শক্তি বের করতে হলে আমার ভর ত্রুটি জানা লাগে, ভর ত্রুটি জানা লাগে। বাট আমি ভর ত্রুটি জানি না, সো আমাদের হচ্ছে ভর ত্রুটিটা বের করা লাগবে। ভর ত্রুটি অ্যাকচুয়ালি কি ভাই? তুমি যখন একটা নিউক্লিয়াসকে প্র্যাকটিক্যালি মাপতে যাবা ওয়েট মেশিনে, তখন দেখবো অ্যাকচুয়ালি ওর প্রোটন এবং নিউট্রনের যে মোট ভর আছে ওর থেকে একটু কম পাচ্ছে, ওইটা হচ্ছে আমার বন্ধন শক্তি, কি বলা হয় আমাদের হচ্ছে ভর ত্রুটি। তো ভর ত্রুটি হচ্ছে কি মোট নিউট্রন আর প্রোটনের ভরগুলা যোগ করব, যোগ করে হচ্ছে নিউক্লিয়াসের ভর বিয়োগ করব, বিয়োগ করে যেটা আসবে ওইটা হচ্ছে আমার অ্যান্সার। তো এটা হচ্ছে আমি বন্ধন শক্তিতে বসাই দিব, ওইটা হচ্ছে আমি যে এনার্জিটা আসবে ওই এনার্জিটা হচ্ছে আমাদের গড় বন্ধন শক্তির ইকুয়েশনে বসাই দেব, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছি এটা? এটা কিন্তু ইজি, রাইট? এটা কিন্তু আমাদের ইজি। ঠিক আছে, ওকে। এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন। দেখো কিরকম, এখানে কি জানতে চাইছে? এখানে অ্যাকচুয়ালি জানতে চাইছে হচ্ছে এই যে স্টুডেন্ট যেটা আছে উনি যে ও যে হিসাব করছে হিসাবটা ঠিকঠাক করছে কিনা। ও হিসাব করছিল কি? ও হচ্ছে একটা হিসাব করছে যে ওই চুল্লিতে 10 বছরে অর্ধেক জ্বালানি ব্যবহার করা হয়। আচ্ছা না, এটা দেখলো যে চুল্লিতে প্রাথমিক জ্বালানির পরিমাণ ছিল 9612.84 কিলোগ্রাম। এতটুকু কেজি পরিমাণ জ্বালানি বা ইউরেনিয়াম ওর ওইখানে দরকার ছিল, ঠিক আছে, ওর ওইখানে দরকার ছিল। তো এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি হিসাব করে দেখবো জিনিসপাতিগুলো ঠিকঠাক আছে কিনা, বা ও যে হিসাবটা করছে ওইটা ঠিক আছে কিনা। দেখো এটা কিভাবে করবো? এটা হচ্ছে করার জন্য আমরা দেখবো হচ্ছে এখানে কি কি দেওয়া আছে। দেখো এখানে কি প্রথমে কি দেওয়া আছে? 1000 মেগাওয়াট ক্ষমতা উৎপাদনের লক্ষ্যে একটি পারমাণবিক চুল্লিতে, দেখো এটার ক্ষমতা কত? 1000 মেগাওয়াট, বাট দক্ষতা কত? 80%। তাহলে আউটপুট ক্ষমতা আমাকে কত বলো? সরি, ইনপুট ক্ষমতা আমাকে কত বলো, মানে আমি কতটুকু দেওয়া লাগতেছে। আউটপুট ক্ষমতা তো 1000 মেগাওয়াট, রাইট? তার মানে দক্ষতা ইটা সমান কি? পি আউটপুট ডিভাইড বাই পি ইনপুট ইন্টু 100%, রাইট? তো আমরা যে ভ্যালুগুলো পাই ভ্যালুগুলো কি থাকে? ভ্যালুগুলো আউটপুট ক্ষমতা থাকে। অবশ্যই কাজ শক্তি ক্ষমতা পড়ানোর সময় মনে আছে। দক্ষতা কত ভাই? দক্ষতা হচ্ছে 80%। আউটপুট ক্ষমতা হচ্ছে ভাই কত? 1000 মেগাওয়াট। তাহলে ইনপুট ক্ষমতা আমাকে ইনপুট কত দেওয়া লাগতেছে? ধরো এটাকে আমি পি বললাম, ইন্টু 100। তো আমাকে যে ইনপুট ক্ষমতাটা দেওয়া লাগতেছে, ক্ষমতাটা হচ্ছে অ্যাকচুয়ালি 100
1250 1250 মেগাওয়াট, ঠিক আছে, মেগাওয়াট। তার মানে আমার এতটুকু পরিমাণ ক্ষমতা আমাকে ইনপুট দেওয়া লাগতেছে, এতটুকু পরিমাণ ক্ষমতা আমাকে ইনপুট দেওয়া লাগতেছে, ঠিক আছে। এখন দেখো ওই চুল্লিটা 10 বছরে যতটুকু জ্বালানি লাগবে, ঠিক আছে, এই লাইনটা দেখো, ওই চুল্লিটাতে 10 বছরে যতটুকু জ্বালানি লাগবে ওই জ্বালানির অর্ধেক পরিমাণ জ্বালানি ওইখানে মজুদ আছে, ঠিক আছে, অর্ধেক পরিমাণ জ্বালানি এখানে মজুদ আছে। তার মানে এই ইনপুট ক্ষমতাটা তুমি কতটুকু জ্বালানির জন্য পাবা। ধরো আমি কথার কথা বললাম, ভাই এই যে চুল্লিটা আছে, চুল্লিটা 10 বছর জ্বালানোর জন্য, 10 বছর চালানোর জন্য আমার কাছে 20 কেজি ইউরেনিয়াম আছে, ঠিক আছে, 20 কেজি ইউরেনিয়াম আছে। বাট এখানে কি বলছে ভাই, ওই চুল্লিটা 10 বছর চালানোর জন্য 20 কেজি ইউরেনিয়াম দরকার লাগে, ঠিক আছে, 20 কেজি ইউরেনিয়াম দরকার লাগে। বাট আমার কাছে আছে কতটুকু, আমার কাছে আছে হচ্ছে 10 কেজি, 10 কেজি ইউরেনিয়াম, ঠিক আছে, 10 কেজি ইউরেনিয়াম। এবং এই 10 কেজি ইউরেনিয়ামের জন্য এটার পাওয়ার কত, পাওয়ারটা হচ্ছে আমার 1250 মেগাওয়াট। এই 10 কেজি ইউরেনিয়ামের জন্য আমার ইনপুট পাওয়ার কত, 1250 মেগাওয়াট। এই জিনিসটা বুঝতে পারছো? যেই চুল্লিটা আছে, আমি এরকম ভাবে বলতে পারি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে যতটুকু ইউরেনিয়াম দরকার হয় আমরা কি একসাথে ততটুকু ইউরেনিয়াম আমদানি করতে পারি? করতে পারি না। কিন্তু আমরা কি করি, আমরা হচ্ছে যতটুকু পারি, মানে আমাদের সবকিছু ঠিকঠাক রেখে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ইম্পোর্ট এক্সপোর্টের ট্যাক্স ট্যারিফ এইসব জিনিসপাতি ঠিকঠাক রেখে আমরা যতটুকু পসিবল ততটুকু ইম্পোর্ট করি, এবং ওই ইম্পোর্টের উপর ডিপেন্ড করে বা ওই ইউরেনিয়ামের পরিমাণের উপর ডিপেন্ড করে আমরা ডিসাইড করি যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ারটা কতটুকু হবে। এটা বুঝতে পারছি? তো এখানে 80% যে দক্ষতা আছে এটা কিসের জন্য, আমাদের হচ্ছে পুরা যতটুকু ইউরেনিয়াম দরকার আমরা ততটুকু ইউরেনিয়াম পাচ্ছি না, আমরা পাচ্ছি হচ্ছে অর্ধেক, ঠিক আছে, আমরা হচ্ছে অর্ধেক পাচ্ছি। এই জন্য কি 1250 মেগাওয়াট আমাদের কি হয়েছে, এটা দক্ষতা হয়েছে। ওকে, ভালো কথা। তো এটা কত বছর চালানো হয়? 10 বছর। তাহলে কত শক্তি দরকার হয় 10 বছরে? 10 বছরে কত শক্তি দরকার হয়? 10 বছরে প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় এনার্জি কতটুকু দেওয়া লাগে? এনার্জি কতটুকু দেওয়া লাগে দেখো তো। এনার্জি সমান কি, পি ইন্টু টি। এনার্জি সমান কি ভাই, পি ইন্টু টি। তো পি এর ভ্যালু কত? 1250 মেগাওয়াট। মেগাওয়াট মানে কি ভাইয়া, 10⁶ দিয়ে ভাগ করলে ওয়াট আসবে। 10 বছর, 10 বছর, এক বছরে কত দিন? 365 দিন। আর একদিনে কত ভাইয়া? 86,400, না না, একদিনে তো 60 মিনিট, সরি 24 ঘন্টা। একদিনে হচ্ছে 24 ঘন্টা, আর 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড। তো এই যে ভ্যালুটা আসবে, ভ্যালুটা আসবে কি হিসেবে? জুলে, রাইট? এই ভ্যালুটা কিসে আসবে ভাইয়া? জুলে আসবে, রাইট? আমি আক্তার বলতেছে ছাত্র হিসাব যথার্থ। তুমি করছো ভাইয়া, না করি নাকি বলে দিছো? 1250 ইন্টু 10⁶ ইন্টু 10 বছর, এক বছরে 365 দিন, একদিনে 24 ঘন্টা, 1 ঘন্টায় 60 মিনিট, আর 1 মিনিটে 60 সেকেন্ড। তোমার কত আসে? 3.942 ইন্টু 10⁻17 জুল। তার মানে কি, ওই যে চুল্লিটা আছে, চুল্লিটাতে যে অর্ধেক পরিমাণ জ্বালানি, যতটুকু জ্বালানি দরকার ছিল এর অর্ধেক পরিমাণ যে জ্বালানি আমরা ইনপুট দিয়েছি, ওই জ্বালানিটা পুরানো হইলে আমার এতটুকু এনার্জি পাওয়ার কথা, ঠিক আছে, এতটুকু এনার্জি আমার পাওয়ার কথা। 17 জুল। এতটুকু এনার্জি হচ্ছে আমার পাওয়ার কথা, এতটুকু এনার্জি কি আমার পাওয়ার কথা। এখন পাবো কিনা ওই জিনিসটা অন্য ব্যাপার, ঠিক আছে, পাবো কিনা আমরা ওই জিনিসটা অন্য ব্যাপার। এখন দেখো এখানে হচ্ছে আমরা এনার্জি থেকে ভরটা কিভাবে বের করব। এখানে একটা কথা বলা আছে, প্রতি ফিউশন উৎপন্ন শক্তি কত? প্রতি ফিউশন উৎপন্ন শক্তি, দেখো প্রতি ফিউশন উৎপন্ন শক্তি কত ভাই? 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে একটা ফিউশন হয় বা একটা ইউরেনিয়াম পার্টিকেল ভাঙে, একটা ইউরেনিয়াম পরমাণু ভাঙে, তখন হচ্ছে আমার ফিউশনে শক্তি পাওয়া যায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ভাই পিটি কেমনে? ভাই তুমি এটা জানো না, পাওয়ার সমান কাজ বাই সময়। কাজ শক্তি ক্ষমতা যেটা পড়ে আসতো, কাজ সমান পাওয়ার সমান কাজ বাই সময়, এটা জানো না? এটা তো জানো নাকি? এটাও প্রথম শুনছো শাহেদ, নাকি এই জন্য বলছো? তো কাজ আর শক্তি দুইটা তো একই জিনিস, কাজ আর শক্তি দুইটা একই জিনিস। এখান থেকে ডাব্লিউ সমান পিটি আসে, ঠিক আছে। তো এখন দেখো একটা ইউরেনিয়াম যখন ভাঙে তখন আমার শক্তি পাওয়া যায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, 200 মেগা ইলেকট্রন ভোল্ট। 200 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কি? প্রতি ফিউশনে উৎপন্ন শক্তি, প্রতি ফিউশনে উৎপন্ন শক্তি। দেখো প্রতি ফিউশনে উৎপন্ন শক্তি কত ভাই? 200 মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা মানে কি 10⁻6, আর ইলেকট্রন ভোল্ট মানে কি 1.6 ইন্টু 10⁻−19। তো এটা কি আসবে ভাই? এটা আসবে জুলে, রাইট?
3.2 into 10 to the power minus 11 to 3.2 into 10 to the power minus 11 আচ্ছা 3.2 into 10 to the power minus 11 জুল, ঠিক আছে। তার মানে প্রতিটা ফিউশন আমার এনার্জি পাওয়া যায় এতটুকু, আর ওই 10 বছর এনার্জি কতটুকু পাওয়া গেছে এতটুকু, ঠিক আছে। তার মানে কয়টা পার্টিকেল লাগছে এটা আমরা বের করতে পারবো না, কয়টা পার্টিকেল লাগছে এটা বের করতে পারবো না। একটা ফিউশনের এনার্জি দরকার এতটুকু, তাহলে আচ্ছা এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি যে 3.2 into 10 to the power minus 11 জুল শক্তি দরকার একটি ফিউশনে। তাহলে আমি লিখবো কি এতটুকু এনার্জি কয়টা ফিউশন লাগবে, ঠিক আছে। এতটুকু এনার্জি মানে কত, 3.942 ইন্টু 10 টু দি পাওয়ার 17 জুল শক্তি দরকার। এটা কিভাবে করব, এটা হচ্ছে 3.942 ইন্টু 10 টু দি পাওয়ার 17 ডিভাইডেড বাই 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। এটা আমরা জানি কিনা, এটা এগুলো কিন্তু একদম বেসিক ঐকিক নিয়ম, তো আমরা সেই ক্লাস 9-এ সরি 7-এ করছি প্রথম। 3.942 ইন্টু 10 টু দি পাওয়ার 17 ডিভাইড বাই 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার minus 11, so 1.2318 into 10 to the power 228টি ফিউশন, ঠিক আছে। এতটুকু বুঝতে পারছি। তার মানে এতটা ইউরেনিয়াম পরমাণু আমার কি হবে, ভাঙতে হবে। ভাঙলে আমি হচ্ছে এতটুকু পরিমাণ মানে 3.942 into 10 to the power 17 জুল পরিমাণ এনার্জি পাবো, ঠিক আছে। ঠিক আছে ভাই, এটা 25-এর কোয়েশ্চেন, সরি 24-এর নটরডামের কোয়েশ্চেন। না না 26-এ আসে নাই, 26-এ আসে নাই, এটা 24-এ দেখো না সাল দেওয়া আছে। আচ্ছা এতটুকু বুঝতে পারছি। তো আমার অ্যাটম লাগবে কয়টা, ইউরেনিয়াম অ্যাটম লাগবে হচ্ছে 1.2318 ইন্টু 10 টু দি পাওয়ার 28টা, এটা বুঝতে পারছি। আবারও বলি, এখানে হচ্ছে আমার দেওয়া আছে কি 1000 মেগাওয়াটের একটা চুল্লি দেওয়া আছে, যেটার এফিসিয়েন্সি হচ্ছে 80%, ঠিক আছে। এটার এফিসিয়েন্সি হচ্ছে 80%। তো ওইখান থেকে হচ্ছে আমার 10 বছরের যতটুকু জ্বালানি দরকার, ওই জ্বালানির অর্ধেক আছে। এই জিনিসটা চিন্তা করে আমরা হচ্ছে কি করছি, কতটুকু শক্তি দরকার এটা বের করছি, এবং ওই শক্তি থেকে আমরা হচ্ছে বের করছি কি ভাইয়া, কয়টা ইউরেনিয়াম অ্যাটম লাগে। কিভাবে বের করছি, একটা ইউরেনিয়াম অ্যাটমের শক্তি দেওয়া আছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট, যেটাকে হচ্ছে আগে জ্বলে নিয়ে গেছি। তার হচ্ছে ঐকিক নিয়ম ইউজ করে দেখলাম যে আমি যদি 10 বছর এই জিনিসটাকে অপারেট করতে চাই, তাহলে আমার কয়টা ইউরেনিয়াম অ্যাটম লাগবে। আমি আবার বলছি কয়টা ইউরেনিয়াম অ্যাটম লাগবে, ঠিক আছে। এটা বের করছি। ওকে, এখন দেখো কয়টা ইউরেনিয়াম অ্যাটম লাগবে এই জিনিসটার সাথে এখন আমরা কিভাবে বের করব বাকিটা। আমাদের কিন্তু এই জিনিসটা বের করতে বলে না, আমাদের বলছে হচ্ছে ওর জিনিসপাতিগুলো ঠিকঠাক আছে কিনা, ওর ক্যালকুলেশনটা ঠিকঠাক আছে কিনা, ওটা হচ্ছে আমার ডিটারমাইন করতে হবে। এখন দেখো আমরা একটা জিনিস জানি যে মোল সংখ্যা এখন কেমিস্ট্রি পড়াই, ঠিক আছে। মোল সংখ্যা আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, এন। এন সমান কি ভাই, কয়টা অ্যাটম লাগবে ডিভাইড বাই অ্যাভোগাড্রো নাম্বার, এর ভর কতটুকু ডিভাইড বাই আণবিক ভর। এই জিনিসপাতিগুলো আমরা জানি কিনা, ভর কতটুকু ডিভাইড বাই আণবিক ভর, এর পিভি ডিভাইড বাই আরটি, এসটিপি তে আয়তন কত ডিভাইড বাই 22.4, আরো আছে এসআইটিপি তে আয়তন কত ডিভাইড বাই 24.0789, তারপর হচ্ছে আইটি ডিভাইড বাই এনই, আর আরো অনেক কিছু আছে, ঠিক আছে। অনেক কিছু আছে, আমাদের লাগবে না। বাট আমাদের এখানে কনসার্নের বিষয় হচ্ছে ভাই এই জিনিসটা নিয়ে, যে এতটুকু জিনিস নিয়ে, কেন ভাই, আমি মাত্র হচ্ছে অ্যাটমের নাম্বার বের করলাম, এন এর ভ্যালু, আমি হচ্ছে ইউরেনিয়ামের এম এর ভ্যালু জানি, তো কত ভর আসবে ওটা কিন্তু আমরা বের করতে পারবো, রাইট। ওটা কিন্তু আমরা বের করতে পারবো। সো আমরা হচ্ছে মাত্র বের করলাম এন এর ভ্যালু কত ভাই, এন এর ভ্যালু হচ্ছে 1.2318 ইন্টু 10 টু দি পাওয়ার 28, আর এর অ্যাভোগাড্রো নাম্বার কত ভাই, এন না, অ্যাভোগাড্রো নাম্বার আসলে ধ্রুবক, এর অ্যাভোগাড্রো নাম্বার কত 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আচ্ছা ভাইয়ের হচ্ছে কিলোগ্রামে ভরটা বের করে নিব, ঠিক আছে। কিলোগ্রামে ভরটা বের করে নিব। তো কিলোগ্রামে যদি ভরটা বের করতে চাই, দেখো ইউরেনিয়ামের ভর কত ভাই 235, রাইট। ইউরেনিয়ামের ভর কত ভাই 235, বাট আমি হচ্ছে কিলোগ্রামে যদি বের করতে চাই আমার কি করতে হবে, 235 কি গ্রাম পার মোল, রাইট। 235 গ্রাম পার মোল, গ্রাম থেকে কিলোগ্রামে নিলে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করা লাগবে, ডাব্লিউটা বের করে নিব। সো ডাব্লিউটা কত আসবে
ডাব্লিউটা আসবে হচ্ছে আনসারকে যখন আমি 6.023 ইন্টু 10^23 দিয়ে ভাগ করব, সেটা আসবে, এটাকে 235 ইন্টু 10^-3 দিয়ে গুণ করবো, তো 4806, 4806.41 কিলোগ্রাম কি আসবে আমার, ইউরেনিয়াম আসবে। ঠিক আছে, ইউরেনিয়াম আসবে। তার মানে কেউ ভুল? ভুল না। কেন ভুল না ভাইয়া? আমি আবারও বলছিলাম, আমাদের যতটুকু এনার্জি দরকার হয়, এখানে কতটুকু এনার্জি নিয়েছিল? এখানে নিয়েছিল হচ্ছে ভাইয়া অর্ধেক, রাইট? এখানে নিয়েছিল কি অর্ধেক, অর্ধেক জ্বালানি। তো অর্ধেক যেহেতু নিয়েছে, এই ভ্যালুটা কি আসছে, অর্ধেক ভ্যালু আসছে, রাইট? অর্ধেক ভ্যালু আসছে। তার মানে প্রকৃত জ্বালানির পরিমাণ, বা আমি বলতে পারি প্রাথমিক জ্বালানির পরিমাণ, প্রাথমিক জ্বালানির পরিমাণ ভাই কতটুকু আসবে, এটার দ্বিগুণ, রাইট? পরিমাণ আসবে হচ্ছে ভাই 2W, 2W যদি করি তাহলে মোস্ট প্রবলি এটাই আসবে, 9612.84 কিলোগ্রাম। ঠিক আছে, বুঝতে পারছি, 9612.84 কিলোগ্রাম। তার মানে কি, ওই যে স্টুডেন্টটা আছে ও মনে হয় নটরডেমেরই ছিল, ও হিসাব করছে ঠিকঠাক মিলছে, ও হিসাব করছে ঠিকঠাক মতো মিলছে। দেখছো কোশ্চেন কিন্তু ইন্টারেস্টিং। আবারও বলি, এখানে কি বলছে, এখানে প্রথম বলছে যে ছাত্র হিসাব। এখানে আমাদের একটা বিদ্যুৎ কেন্দ্র দেওয়া আছে যেটার ক্ষমতা হচ্ছে 1000 মেগাওয়াট এবং এটার এফিসিয়েন্সি হচ্ছে 80%। তো এখান থেকে হচ্ছে আমি প্রথম বের করে নিলাম যে আমার ইনপুটে কতটুকু পাওয়ার দিলে আমি আউটপুটে 1000 মেগাওয়াট পাই। তো দেখতে পাচ্ছি যে ইনপুটে আমাদের হচ্ছে যদি 1250 মেগাওয়াট দিই, তাহলে হচ্ছে আমি 80% এফিসিয়েন্সি ধরে আউটপুটে 1000 মেগাওয়াট পাই, 1000 মেগাওয়াট পাই। ঠিক আছে, তারপরে দেখলাম যেখানে 10 বছরে আমার যতটুকু জ্বালানি দরকার এর 50% বা অর্ধেক পরিমাণ জ্বালানি নিয়ে ওইটা অপারেট করা শুরু করছে। এখানে অনেক লিমিটেশন, এটা কিন্তু প্র্যাকটিক্যাল কেস। ঠিক আছে, একটা দেশের যতটুকু ইউরেনিয়াম দরকার হয় ততটুকু ইউরেনিয়াম ও কখনো ইম্পোর্ট করতে পারে না। যেমন আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আমরা হচ্ছে একটু একটু করে ইম্পোর্ট করি। হয়তো আমাদের ধরো দরকার হচ্ছে 3 কেজি করে, বাট আমরা হচ্ছে ধরো 200 গ্রাম 300 গ্রাম করে ইম্পোর্ট করি। তো এই জিনিসটা আসলে ইন্টারন্যাশনাল লর মধ্যে পড়ে, যতটুকু দরকার ততটুকু কেউ দেয় না। ঠিক আছে, কেউই দেয় না। তো 50% যদি আমি জ্বালানি পোড়াই, তাহলে হচ্ছে আমি দেখা গেছে এনার্জি দরকার হয় 3.942 ইন্টু 10^17 জুল। এবং এখান থেকে হচ্ছে আমি অ্যাটমের নাম্বারটা বের করবো কিভাবে? ভাই একটা ফিশনে আমার এনার্জি উৎপন্ন হচ্ছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট। মানে কি, মানে হচ্ছে এখানে একটা ফিশন মানে কি, একটা ইউরেনিয়াম যখন ভাঙতেছে তখন এনার্জি উৎপন্ন হয় এটা, এনার্জি উৎপন্ন হচ্ছে এটা। এই এনার্জি থেকে হচ্ছে আমি বের করবো কয়টা ফিউশন রিয়েকশন করলে আমি এনার্জি পাবো হচ্ছে এটা, এতটুকু পরিমাণ এনার্জি পাবো। তো দেখা গেছে আমি 1.2318 ইন্টু 10^28 এতটা ফিউশন রিয়েকশন করলে আমি এই পরিমাণ এনার্জি পাচ্ছি। হিউজ অ্যামাউন্টের ফিউশন রিয়েকশন করা লাগবে। তো এখান থেকে আমি বের করতে পারবো যেহেতু একটা ইউরেনিয়াম একটা ফিউশন রিয়েকশন করে, তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি কত মোল ইউরেনিয়াম আমি দরকার হয় এটা বের করতে পারবো। এখান থেকে হচ্ছে আমি ভরটা বের করলাম কিভাবে, এই যে মোল সংখ্যা ইকুয়েশন ইউজ করে। সো ভর বের করে দেখলাম যে 4806 আসছে, এবং এই ভ্যালুটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার টোটাল যতটুকু ভর দরকার এর 50%। তার মানে টোটাল অ্যাকচুয়ালি শুরুতে ভর দরকার কতটুকু ছিল, 9612.84 কেজি। এর অ্যাকচুয়ালি স্টুডেন্ট হিসাব করা ভ্যালুর সমান ছিল। তার মানে ও কি যথার্থ হিসাব করেছে। শ্রাবন্তী হালদার জানতে চাইছে দেয় না কেন? ভাই অনেক কিছু যায় না, কারণ এই প্রথম কথা হচ্ছে এই জিনিসটা এক্সপ্লোসিভ। ধরো বাই এনি চান্স তোমার যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছে আর কি, বাই এনি চান্স বলা তো যায় না, ওটা তো আসলে বম্ব বানায় নেয় না, বা জাস্ট একটা কৌটাই বা কোনো কিছু একটা ইয়েতে নাই। ঠিক আছে, সো বাই এনি চান্স ধরো কোনোভাবে জাস্ট নিউক্লিয়ার রিয়েকশনটা শুরু হয়ে গেছে, সো যেই পাত্র বা যেখানে দিয়ে হচ্ছে ওইটা নিচ্ছে ওইটা এক্সপ্লোড করবে। এটা হচ্ছে প্রথম রিজন। সেকেন্ড রিজন হচ্ছে ভাইয়া এই জিনিসপাতিগুলো আসলে খুব ভ্যালুয়েবল এবং খুব কম পরিমাণে পৃথিবীতে পাওয়া যায়। ঠিক আছে, এই জন্য হচ্ছে চাইলেই তুমি অনেক বেশি পরিমাণে কিনতে পারবা না। ঠিক আছে, আচ্ছা, একজন বলছে 2W করে দিলাম। ভাই ডাব্লিউ হচ্ছে কি, এই যে এটা, তো এটা হচ্ছে অর্ধেক, শুরুতে যতটুকু ছিল এটার অর্ধেক, তাহলে এটা দ্বিগুণ কত হবে, 2W, 9612। ওকে, এই কোয়েশ্চেনটা ছিল ভাইয়া, এই কোয়েশ্চেনটা স্পেশালি করাবো বলে আজকে আসছিলাম, এটা করানো হয়ে গেল। এখন হচ্ছে ইজি ইজি পিজি লেমন স্কুইজি। দেখো রাজশাহী বোর্ড 24, একটা গ্রাফ দেওয়া আছে, কি দেওয়া আছে, অ্যাটমের নাম্বার এবং সময়। ঠিক আছে, এদিকে কি, এদিকে হচ্ছে আমার টাইম দেওয়া আছে, বা আমি বলতে পারি হচ্ছে রিঅ্যাকশন প্রোগ্রেস। আর এদিকে বড় আমার কি দেওয়া আছে, অ্যাটমের নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, অ্যাটমের নাম্বার দেওয়া আছে। তোমাকে বলছে মৌলটির 0.25 এন নট পরিমাণ ক্ষয় হতে। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবে এরকম প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে, হ্যাঁ,
ক্ষয় হওয়া এবং অবশিষ্ট থাকা দুইটা আলাদা জিনিস। কি ক্ষয় হওয়া এবং অবশিষ্ট থাকা এই দুইটা আলাদা জিনিস। ক্ষয় হওয়া আরেকটা হচ্ছে কি ভাইয়া অবশিষ্ট থাকা। অবশিষ্ট থাকা আমরা যে ক্ষয়ের যে সূত্রগুলো পড়ি এই সূত্রগুলো মেনলি কতটুকু অবশিষ্ট আছে ওইটার উপর ডিপেন্ড করে ডিরাইভ করা, ঠিক আছে? কতটুকু ক্ষয় হয়েছে ওইটার উপর না, কতটুকু ক্ষয় হয়েছে ওইটার উপর না, ওইটা কতটুকু ক্ষয় হয়েছে ওইটার উপর না, ঠিক আছে? আমরা যে ইকুয়েশনগুলো ডিরাইভ করি মেনলি অবশিষ্ট কতটুকু আছে ওইটার উপর ডিপেন্ড করে। যেমন এখানে তোমাকে দেখো চিত্রে একটা দেশকে এক্সপ্লোর ক্ষয়ের চিত্র দেখানো হচ্ছে যার গড় আয়ু দেওয়া আছে, গড় আয়ু দেওয়া আছে হচ্ছে এটা। গড় আয়ুকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি ভাই? টাউ দিয়ে, রাইট? গড় আয়ুকে আমরা টাউ দিয়ে রিপ্রেজেন্ট করি। সো গড় আয়ু থেকে কিন্তু আমরা ক্ষয় ধ্রুবক বের করতে পারি। কিভাবে ভাইয়া? ক্ষয় ধ্রুবক কিভাবে বের করতে পারি? যা যা বের করতে পারো বের করে ফেলবা। ক্ষয় ধ্রুবক আমরা কিভাবে বের করতে পারি? ক্ষয় ধ্রুবক ল্যামডা ল্যামডা সমান হচ্ছে কি 1 বাই টাউ, রাইট? তো 1 বাই টাউ বলে কত? 2.48 ইন্টু 10 টু দি পাওয়ার, যেটা আসবে এটা কি আমাদের ক্ষয় ধ্রুবক, ঠিক আছে? ওইটাই আমাদের ক্ষয় ধ্রুবক বা ল্যামডা। বের করে রাখবা, ব্যাপার নাই, যদি লাগে তো লাগলো, না লাগলে আমরা ইউজ করবো না, ঠিক আছে? এখন তোমাকে বলছে যে মৌলটির 0.25925 এন নট পরিমাণ ক্ষয় হতে কি বলছে? এই পরিমাণ তোমার ক্ষয় হওয়া লাগবে, এই পরিমাণ ক্ষয় হওয়া লাগবে। কত সময় লাগবে? এখন এই পরিমাণ যদি ক্ষয় হয় তাহলে অবশিষ্ট কতটুকু থাকে আমাকে বলো? অবশিষ্ট কতটুকু থাকে? এই পরিমাণ ক্ষয় হওয়া মানে কি? অবশিষ্ট কতটুকু? অবশিষ্ট দেখো আমি অবশিষ্ট এই পরিমাণ লিখতেছি 0.75 এন নট। এটা কি তুমি বুঝো? মানে শুরুতে যতটুকু ছিল এর 25% ক্ষয় হয়ে গেলে অবশিষ্ট থাকবে কত? 75%। এটা বুঝো কিনা? 75% অবশিষ্ট থাকবে, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমরা একদম ইজি ভাড়া জানি আমাদের এন ডিভাইড বাই এন নট। এটা যখন লনের ভ্যালুটা নিব তখন আমার কি আসবে? মাইনাস ল্যামডা ইন্টু টি, ঠিক আছে? এন ডিভাইড বাই এন নট মাইনাস ল্যামডা ইন্টু টি। এটা তো বুঝো? আচ্ছা, এটা যদি বুঝো তো একদম ইজি, এই প্রবলেম কোনো প্রবলেমই না, এটা আসলে বাচ্চা কাচ্চাদের খেলা। দেখো এন এন কত ভাই? অবশিষ্ট কতটুকু আছে? 0.75 এন নট, 0.75 এন নট, রাইট? আর শুরুতে কতটুকু ছিল ভাই? শুরুতেই ছিল এন নট মাইনাস ল্যামডার ভ্যালু কত? ল্যামডার ভ্যালু হচ্ছে মাত্র বের করলাম 1 ডিভাইড বাই 2.488 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু সময়টা বের করবো। সো এখান থেকে পুরোটা ক্যালকুলেশন করবো, এন নট বাদ। আমার বেঁচে আছে কি? বেঁচে আছে শুধুমাত্র টি। টি এর ইউনিটটা কি হবে ভাইয়া? আমরা হচ্ছে টাওয়ার ইউনিটটা কিসে বসাইছি? ইয়ারে বসাইছি। তো এটার ইউনিটটা কি হবে ভাইয়া? ইয়ারে হবে, ঠিক আছে? 715.63, 715.63 ইয়ার। তার মানে এত বছর সময় লাগবে ও 25% খরচ ক্ষয় হতে, ঠিক আছে? বুঝতে পারছি এটা? এখানে জাস্ট মেইনলি জানতে চাইছে তুমি ভালো মতো বুঝবা আগে ক্ষয় হওয়া এবং অবশিষ্ট থাকা দুইটা আলাদা জিনিস। আমরা এই চ্যাপ্টারে যত ইকুয়েশন ডিরাইভ করি সব ইকুয়েশন গুলো হচ্ছে অবশিষ্ট আছে এই ধরে ডিরাইভ করি। তোমাকে যদি কোথাও ক্ষয় হয় 30% দেওয়া থাকে তো ধরে নিবা অবশিষ্ট হচ্ছে 70, অবশিষ্ট থাকে 70%, ঠিক আছে? এটা অবভিয়াস। ক্ষয় হওয়া এবং অবশিষ্ট থাকা দুইটা মিলিয়ে তো 100% হবে, দুইটা মিলিয়ে তো 100% হবে, বা দুইটা মিলিয়ে হচ্ছে ফ্র্যাকশন ওয়াইজ যদি চিন্তা করি 1 হবে। তো অবশিষ্ট আছে 0.25, তাহলে ক্ষয় হয়েছে কতটুকু ভাইয়া? সরি, ক্ষয় হয়েছে 0.25, অবশিষ্ট আছে কতটুকু? অবশিষ্ট আছে হচ্ছে 0.75, রাইট? ওকে, এরপরটা তো আরো ইজি, এরপরটা আসলে চিত্র দেখেই বোঝা যায়। মৌলটির সি বিন্দুতে ক্ষয় হয়ে পৌঁছাতে যে সময় লাগে তা এ বিন্দুতে ক্ষয় হওয়া সময় 3 গুণ হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে। আমি এটা করবো না, তোমরা করবা। তোমার জাস্ট আমি বুঝাই দিচ্ছি। দেখো তোমার কি এই যে এন নোট থেকে ভালো মতো বুঝো, তোমার হচ্ছে বলছে এই যে এখান থেকে এখানে আসবা যে সময়টা দরকার হয়েছে। দেখো এখানে হচ্ছে শুরুতে পরমাণু ছিল এন নট, এখান থেকে তুমি এ বিন্দু আসতো মানে 0.5 এন নটে আসতো। 0.5 এন নট মানে কি? 50% হয়ে গেছে, রাইট? এখন একটা পরমাণু ভেঙে অর্ধেক কনভার্ট হইতে যে সময়টা লাগে, একটা পরমাণু ভেঙে অর্ধেক হয়ে যেতে যে সময়টা লাগে এটাকে আমরা কি বলি ভাই? হাফ লাইফ, রাইট? আমরা কি বলি? হাফ লাইফ বলি। তার মানে অ্যাকচুয়ালি এ থেকে যখন সিতে আসছে কি আসছে? এ থেকে যখন সিতে আসছে, দেখো এ থেকে যখন সিতে আসছে আমার হাফ লাইফ কয়টা দরকার হয়েছে ভাই? হাফ লাইফ যে সময়টা দরকার হয়েছে ধর আমি বললাম হচ্ছে T1, যে সময়টা দরকার হয়েছে সময়টা কত ভাইয়া? একটা হাফ লাইফ, রাইট? টি হাফ হাফ লাইফ। ওকে, ভালো কথা। তোমাকে বলছে হচ্ছে আবার এ থেকে কোথায় যাবে? সরি, আমি তো এ থেকে সিতে না, আমার হচ্ছে এন নট থেকে এন নট কোথায় আসবে? এন নট হচ্ছে সিতে আসবে, রাইট? না, প্রথম হচ্ছে এতে আসবে, এন হচ্ছে এতে আসবে। এতে যে সময়টা লাগছে এটাকে আমি বললাম T1, এটা অ্যাকচুয়ালি কত? একটা হাফ লাইফ, ঠিক আছে? একটা হাফ লাইফ। তারপর আবার কি সিতে আসবে, সিতে আসলে কতটুকু সময় লাগবে এটা আমি বের করতে হবে, এটা 3 গুণ হবে কিনা। দেখো এখান থেকে যখন এখানে আসছে আমার একটা হাফ লাইফ লাগছে,
একটা হাফ লাইফ লাগছে, ঠিক আছে। আবার এ থেকে যখন বিতে যাবে, দেখো এতে হচ্ছে 0.5%, 0.5 ছিল, আর বিতে হচ্ছে 0.25, তার মানে কি আবারও অর্ধেক হয়ে গেছে না? তার মানে এখানে কি আবারও একটা হাফ লাইফ রাখছে। আবার বি থেকে যখন সিতে আসবে, দেখো বিতে হচ্ছে 0.25, সিতে হচ্ছে 0.125, তাও দেখবে এখানে অর্ধেক হয়ে গেছে। তার মানে বি থেকে যখন সিতে যাবে আরো একটা হাফ লাইফ আসবে, রাইট? তার মানে অ্যাকচুয়ালি এন নোট থেকে যখন সিতে আসতেছে, এন নোট থেকে যখন সিতে আসতেছে, এন নোট থেকে যখন সিতে আসতেছে, তখন আমার কয়টা হাফ লাইফ লাগতেছে? কয়টা হাফ লাইফ লাগতেছে ভাইয়া? একটা হাফ লাইফ হচ্ছে এন নোট থেকে এ তে আসার জন্য, সেটা অ্যাকচুয়ালি এন থেকে এন নোট থেকে 0.5 এন নোট হয়েছে, মানে অর্ধেক হয়ে গেছে। আবার এ থেকে বিতে যাওয়ার জন্য আরেকটা হাফ লাইফ, এ থেকে বিতে যাওয়ার জন্য আরেকটা হাফ লাইফ। কেন ভাইয়া? 0.5 থেকে 0.25 হয়ে গেছে। বি থেকে সিতে যাওয়ার জন্য ভাই আরেকটা হাফ লাইফ। কেন ভাইয়া? 0.25 থেকে 0.125 হয়ে গেছে। সো তিনটা যোগ করে দিবা, তিনটা যোগ করে দিলে ভাই কত আসবে? 3 ইন্টু টি হাফ। এখন বলতে পারছো ভাইয়া সব ক্ষেত্রে কি হাফ লাইফ সেম? হ্যাঁ ভাই, সব ক্ষেত্রে হাফ লাইফ সেম। কারণ কি হাফ লাইফ হচ্ছে একটা ধ্রুবক ভ্যালু। কিভাবে ভাইয়া ধ্রুবক ভ্যালু? কারণ হচ্ছে আমরা হাফ লাইফ সমান কি জানি ভাইয়া? হাফ লাইফ সমান হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য জানি ln 2 ডিভাইড বাই ল্যামডা। যেহেতু ল্যামডা যেটা আছে ক্ষয় ধ্রুবক আছে, এটা একটা ধ্রুবক, তার মানে আমার হাফ লাইফটা কি হবে? অ্যাকচুয়ালি ধ্রুবক হবে, একটা অ্যাটমের জন্য, স্পেসিফিক একটা অ্যাটমের জন্য ধ্রুবক হবে, ঠিক আছে। তো আমার হচ্ছে বের করতে হবে কি? বের করতে হবে হচ্ছে ভাইয়া T1 ডিভাইড বাই T2। দেখো এটা যদি করি, T1 কত ভাইয়া? একটা হাফ লাইফ। T2 কত ভাইয়া? তিনটা হাফ লাইফ। এটা বাদ, তার মানে অ্যাকচুয়ালি T2 সমান কি আসতেছে ভাইয়া? T2 সমান আসতেছে 3T1। এটার মিনিংটা কি? মিনিংটা হচ্ছে ভাইয়া এ থেকে, সরি, এন নোট থেকে এ তে আসতে যে সময়টা লাগে, এটা এন নোট থেকে সিতে যাওয়ার সময় 3 গুণ। এন নোট থেকে সিতে যাওয়ার সময় 3 গুণ, তার মানে আমাদের যে বিশ্লেষণটা ছিল, বিশ্লেষণটা হয়ে গেছে। বুঝতে পারছি? এটা আসলে বেসিক এমসিকিউ তে আসার কথা, এটা ঘতে দিয়ে দিছে। বুঝতে পারছি কিনা বলো? বুঝতে পারছি কিনা বলো? বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি। এগুলো কিন্তু ইজি ম্যাথ, রাইট? ওকে, আচ্ছা, ঘ নম্বর হয়ে গেল। তারপর হচ্ছে আমরা কোন বোর্ড করব? দিনাজপুর বোর্ড প্রথমে করছি, তারপর হচ্ছে একটা ঢাকা বোর্ডের প্রবলেম করব নাকি? আর ঢাকা বোর্ড করব না, বোর্ড করব না, এটা ঢাকা বোর্ডেরটাই করি। এটা তোমরা করো। এই ইলেকট্রন ভোল্টে কিভাবে নিব? দেখো, ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য কি করা লাগবে? তোমার এনার্জি প্রথম হচ্ছে বের করবা, যেটা যদি জ্বলে থাকে, ঠিক আছে, যেটা জ্বলে থাকলে এটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করবা। ইলেকট্রনের চার্জ মানে কত? এই চয়নিক, এটা লিখে নাও, 10⁻⁹ এটা হচ্ছে ইলেকট্রন ভোল্টে কনভার্সন, ঠিক আছে, ইলেকট্রন ভোল্টে কনভার্সন, এটাকে লিখে নাও, এটা লিখে নাও, এটা লিখে নাও। চয়নিকা না কে জন্য জিজ্ঞেস করছিল, এটা লিখে নাও। মুজাহিদ তাবাসসুম বলতেছে 0.181 ডে, 0.181 পার ডে। ঠিক আছে, অ্যান্সার কি ঠিক আছে? যদি আপনি বলতেছে সেম। মরিয়ম নিসা বলতেছে জিমি ভাই নাকি এই চয়নিকা, চয়নিকার তো মার দেওয়া উচিত, জিমি ভাই লিখে দিছে, তাও তুমি এটা ভুলে গেছো। আচ্ছা, এটার ক্ষয় ধ্রুবক দেখো, ক্ষয় ধ্রুবক যে ল্যামডার ভ্যালুটা আছে, এটা কত আছে? 0.1814 পার ডে। কিভাবে আসছে আমি জানি না। নুজাহাত আর হচ্ছে সেজুতি, বোয়েড, ড্রিমার, কানিজ, ফাতিমা সবাই অ্যান্সার করতেছে, আমি জানি না। তোমরা হচ্ছে করবা, এটা কি করবা? এটা হচ্ছে হোমওয়ার্ক করবা। হ্যাঁ, অ্যান্সার বলে দিচ্ছি, ঠিক আছে, এটা করো। উদ্দীপক অনুসারে পর্যবেক্ষণটি সঠিক ছিল কিনা? সঠিক ছিল কিনা? আচ্ছা, এটা আমি করাই দিই, একটু ইন্টারেস্টিং প্রবলেম, কিন্তু এটা আসলে বাচ্চা কাচ্চাদের ম্যাথ, ইন্টারেস্টিং এর কিছু নেই। দেখো, একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু দেওয়া আছে, মানে টি হাফ দেওয়া আছে, ভালো কথা, টি হাফ দেওয়া আছে,
একজন গবেষক পরীক্ষাগারে পর্যবেক্ষণে মতামত দিল যে 18.75 দিন পর মৌলটির 96.67% ক্ষয় হবে। ভালো মতো বুঝো, আমরা কি বলছি ভাই, আমরা যত ধরনের প্রবলেম সলভ করি কতগুলো অবশিষ্ট থাকে ওইটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? বাট এখানে ক্ষয়ের পরিমাণ দেওয়া আছে, তার মানে আমরা কোয়েশ্চেনে হাতি দিব না, আমরা দিব কি, আমরা হচ্ছে উদ্দীপক হাতি দিব না, আমরা খেলাধুলা করবো কোয়েশ্চেনের সাথে যদি খেলাধুলা করি, দেখো আমরা হচ্ছে কতটুকু অবশিষ্ট থাকে বা কতটুকু ক্ষয় হয় এটার ইকুয়েশন জানি, লন n ডিভাইড বাই n নট সমান হচ্ছে মাইনাস ল্যামডা ইনটু, ঠিক আছে, মাইনাস ল্যামডা ইনটু টি। এখন দেখো লন n ডিভাইড বাই n নট আমরা জানি না শুরুতে কতটুকু ছিল, ফাইনালি কতটুকু আসছে এটা আমরা জানি না কিন্তু, রাইট? তো মাইনাস ল্যামডার ভ্যালু হচ্ছে ভাইরা মাত্র বের করে আসলাম যে 0.1814, 0.1814 ইন্টু কতদিন পর বলছে ভাই, 18.75 দিন। ভালো মতো বুঝবা, ল্যামডার যে ইউনিটে ছিল ল্যামডার ইউনিট ছিল হচ্ছে পার ডে, রাইট? পার ডে। তো তুমি যে সময়টা বসাবা সময়টা অবশ্যই দিনে বসানো লাগবে। সময়টা কিসে বসানো লাগবে ভাই? দিনে বসাইতে হবে বা ডেতে বসাইতে হবে। কেন ভাইয়া? এই দেখো এই ভ্যালুটা এক হচ্ছে দিনে দেওয়া আছে, এখন দিনে কেন বসাবা? কারণ হচ্ছে বাম পাশে যে ভ্যালুটা আছে এটা কিন্তু পিওর নাম্বার। এটা কি ভাইয়া? পিওর নাম্বারের কোনো ডাইমেনশন হয়? নাম্বারের কি কোনো ডাইমেনশন থাকে? না ভাই, নাম্বারের কোনো ডাইমেনশন থাকে না। যদি নাম্বারের কোনো ডাইমেনশন নাই থাকে তার মানে অ্যাকচুয়ালি ডান পাশে যে রাশিটা আসবে ওটারও ডাইমেনশন থাকবে না। তার মানে ল্যামডার যে এককটা আছে, ল্যামডার এককটা যদি পার ডে বসাও, এখানে তুমি ডে বসালে দুইটা কাটাকাটি গিয়ে ডাইমেনশন থাকবে না, ডাইমেনশন কি হয়ে যাবে? ডাইমেনশন 0 হয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসপাতিগুলো বেসিক, এই জিনিসগুলো আমরা জানি। সো দুইটা হচ্ছে কাটাকাটি দিয়ে কি হবে? ডাইমেনশন 0 হয়ে যাবে। এই জন্য কি তুমি ডান পাশে হচ্ছে ল্যামডার যে ইউনিটটা বসাবা, ল্যামডার ভ্যালুটা বসানোর সময় যে ইউনিটে বসাবা আমার টাইমের ইউনিটটা সেম বসাইতে হবে, নয়তো আমার ডাইমেনশন 0 হবে না, ঠিক আছে? ওকে, তো এখান থেকে আমি n ডিভাইড বাই n নট কত আসতেছে? n ডিভাইড বাই n নট আসতেছে হচ্ছে অ্যাকচুয়ালি 1 ইন্টু 18.75, 0.033 পার্সেন্টেজে নিয়ে নাও n ডিভাইড বাই n নট ইন্টু 100 সমান 3.3%, তার মানে অবশিষ্ট আছে, ঠিক আছে? 3.3%, বা এটাকে তুমি যদি বলো n সমান হচ্ছে n নট ইন্টু 3.3%, মানে কি? মানে হচ্ছে আমার অবশিষ্ট যেটা আছে এটা হচ্ছে শুরুর 3.3%, শুরুর 3.3%। তাহলে ক্ষয় কতটুকু হবে ভাইয়া? ভাইরা কি বলছে ভাই, যাই বের করি ভাই অবশিষ্টটা বের করি, তার মানে ক্ষয় হবে অ্যাকচুয়ালি হচ্ছে কতটুকু ক্ষয় হবে ভাইয়া? টোটাল পার্সেন্টেজ কত হয়? 100, আর অবশিষ্ট আছে 3.3, তার মানে ক্ষয় হবে কতটুকু? ক্ষয় হবে হচ্ছে 96.67%। তার মানে কি আমাদের যে পর্যবেক্ষণটা ছিল এটা সঠিক ছিল, আমাদের পর্যবেক্ষণটা সঠিক ছিল। যে ঋত্বিক দাস হচ্ছে অনেকদিন পর মানে জেগে উঠছে। হ্যাঁ, ঠিকঠাক আছে। ঠিক আছে, বুঝতে পারছি। কনফিউশন আছে এটা নিয়ে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের আরো ক্লাসের সময় আছে, বাট ভাইয়ের হচ্ছে বাকি জিনিসপাতিগুলো আছে, প্রবলেম আছে, এগুলো সলভ করাবো না, ঠিক আছে? এগুলো তুমি সলভ করবা। আরো এক দুইটা বোর্ড কোয়েশ্চেন আছে, তোমরা হচ্ছে নিজেরা সলভ করবা। এর পাশে হচ্ছে ভাইকে বলতে পারো যে এই চ্যাপ্টার নিয়ে কোনো স্পেসিফিক কিছু কনফিউশন যদি থাকে ভাই দেখি ক্লিয়ার করে দেওয়া ট্রাই করবো, ঠিক আছে? স্পেসিফিক কোনো কনফিউশন যদি থাকে ভাই এই জিনিসটা হচ্ছে আমি বুঝতেছি না, তাহলে হচ্ছে ভাইরা ক্লিয়ার করে দেওয়া ট্রাই করবো। এই কোয়েশ্চেনগুলো থাকবে, এই কোয়েশ্চেনগুলো নিজে নিজে প্র্যাকটিস করবা। ভাইরা হচ্ছে আগামীকাল অ্যাডভান্স প্রবলেম সলভিং এ যাবো, ঠিক আছে? ঢাকা বোর্ড 17 করেন ভাই, ঢাকা বোর্ড 17 এখন পাবো কই? ঢাকা বোর্ড 17,
ঠিক আছে। ওই ভাই পাচ্ছি না তো, কিভাবে বের করবো বলো? না না, ক্লাস শেষ না, ক্লাস শেষ হবে কেন? ক্লাস অবশ্যই আছে, ক্লাস শেষ না। আচ্ছা, যদি স্পেসিফিক কোনো কিছু নিয়ে প্রবলেম থাকে তোমরা হচ্ছে গ্রুপে পোস্ট দিও, ঠিক আছে? ভাই হচ্ছে করাই দিব, ভাই পাচ্ছি না, টাকা বোর্ড অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম তো। আচ্ছা, এর বাইরে বলো, থিওরি নিয়ে কোনো কনফিউশন আছে? কোনো স্পেসিফিক থিওরি নিয়ে, স্পেসিফিক বোর্ড বাদে কোনো স্পেসিফিক থিওরি নিয়ে? এই চ্যাপ্টারে আসলে তেমন কিছুই নাই, তাও যদি কোনো প্রবলেম থেকে থাকে ভাইকে বলতে পারো, ভাই হচ্ছে দেখি 5-10 মিনিটে যতদূরই পারি বুঝাই দেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, অর্ধায়ুটা দেখো, অর্ধায়ুর ব্যাপারটা আসলে একদম ইজি। অর্ধায়ুর ব্যাপারটা আসলে তেমন কিছুই না। তোমার কাছে হচ্ছে একটা অ্যাটম আছে, মানে আমাদের যে রিয়েকশন গুলো আছে তুমি জানো, আমাদের যে রিয়েকশন গুলো আছে তুমি যখন সলভ করতে যাবা, মানে হচ্ছে ধরো তোমার কাছে এখানে একটা অ্যাটম আছে, অ্যাটমের মধ্যে পার্টিকেল কি আছে? পার্টিকেল আছে হচ্ছে এন নট, এন নট পার্টিকেল আছে, এন নট পার্টিকেল আছে। এখন এটা যে ক্ষয় হবে, ঠিক আছে, এটা যে ক্ষয় হবে এই জিনিসটা হচ্ছে, এটা যে ক্ষয় হবে এই জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে? এই পার্টিকেলের উপর ডিপেন্ড করে। কিভাবে? ভাই যদি বেশি পরিমাণ থাকে তাহলে বেশি পরিমাণে ক্ষয় হবে, যদি কম পরিমাণ থাকে কম কম করে ক্ষয় হবে। এই জিনিসটা তো বুঝো, এই জিনিসটা তো বুঝো। ধরো তোমার যে তোমার যে ধরো ব্যাপারটা যেরকম, তোমার কাছে হচ্ছে একটা বালতি আছে, ঠিক আছে, একটা বালতি আছে, তো বালতি থেকে হচ্ছে তুমি পানি বের করবা, বালতি থেকে তুমি পানি ফালাবা। এখন আমাকে বল, বালতির মধ্যে থেকে যে তুমি পানিটা ফালাবা বাইরে, পানিটা কিসের উপর ডিপেন্ড করছে? বালতির মধ্যে কতটুকু পানি আছে ওইটার উপর। যদি কম পানি থেকে কম ফালাইতে পারবা, যদি বেশি পানি থাকে বেশি ফেলাইতে পারবা, রাইট? তার মানে অ্যাকচুয়ালি আমার একটা জিনিস থেকে যখন আমার বস্তুটা ক্ষয় হয়ে যাচ্ছে বা বস্তুটা কমে যাচ্ছে, যেটা ডিপেন্ড করে কি ওই বস্তুটা শুরুতে কতটুকু ছিল এটার উপর। এটা তো বুঝো, শুরুতে কতটুকু ছিল ওইটার উপর ডিপেন্ড করে। এখন ধরো এই জিনিসটা যদি বুঝে থাকো, আমরা হচ্ছে ধরে নিলাম যে একটা সময় পরে এই পার্টিকেলটা হচ্ছে গিয়ে আমার এন পরিমাণ হয়ে গেছে, মানে হচ্ছে এন নট থেকে এন পরিমাণ হয়ে গেছে। কতটুকু সময় পরে? ভাই টি পরিমাণ। এই জিনিসটা এইভাবে বলতে পারো যে ভাই এখানে 10 কেজি পানি ছিল, আমি হচ্ছে একটা সময় পরে এখানে 2 কেজি পানি ফালাই দিছি, এখানে 8 কেজি পানি আসছে, ঠিক আছে, 8 কেজি পানি আসছে, 8 কেজি পানি আসছে, ঠিক আছে, 8 কেজি আসছে। ব্যাপারটা এরকম ধরতে পারো। এখন দেখো এই জিনিসটা থেকে যে ওই জিনিসটা আসছে, এই জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে? ভাই কতটুকু পরিমাণ, কতটুকু পার্টিকেল ছিল। এখন এই জিনিসটাকে আমরা ডিফারেন্সিয়েশনে কিভাবে রিপ্রেজেন্ট করি? ভাই এই যে ডিএন মানে হচ্ছে কতটুকু পরিমাণ কমে যাচ্ছে বা চেঞ্জ হচ্ছে, জিনিসটা কিসের উপর ডিপেন্ড করে? ডিএন ডিপেন্ড করে কতটুকু ইনিশিয়ালি পার্টিকেল ছিল, ঠিক আছে, কতটুকু ইনিশিয়ালি পার্টিকেল ছিল এটার উপর। ডিএন কিসের উপর ডিপেন্ড করে? ভাই ডিএন সময়ের রেসপেক্টে যেহেতু চেঞ্জ হচ্ছে, ডিটি এটা কিসের উপর ডিপেন্ড করে? ভাই কতটুকু ইনিশিয়ালি ছিল এন নটের উপর, ঠিক আছে। মানে কি এই যে এই স্টেট থেকে যখন এই স্টেটে যাবে তুমি লিখবা কি? ভাই এই স্টেট থেকে যখন এই স্টেটে যাবে তুমি ডিএন ডিভাইড বাই ডিটি কি লিখবা? লিখবা হচ্ছে ভাই এন নটের সমানুপাতিক। এখন ধরো তোমার হচ্ছে মানে মাথায় কুচকানি চলে আসছে, তোমার কি করছো, এখান থেকে হচ্ছে আরেকটা সেকেন্ড স্টেট চিন্তা করছো যেখানে হচ্ছে এন প্রাইম পরিমাণ পার্টিকেল আসছে। সো এই স্টেট থেকে যখন এই স্টেটে তুমি যাবা, তোমার এই যে এন প্রাইম পরিমাণ আসছে, এটা এখন কিসের উপর ডিপেন্ড করে? ভাই এন নোটের উপর না, ভাই এন নোটের উপর না,
এন নোটের উপর না, ডিপেন্ড করে কিসের উপরে ভাই, এন এর উপর ডিপেন্ড করে। কারণ কি, এটার আগের স্টেট কি এন, এটার আগের স্টেট কি এন। সো এই স্টেটে লিখবে কি ভাইয়া, এই স্টেটে লিখবে হচ্ছে ভাইয়া তুমি ডি এন প্রাইম ডিভাইড বাই ডিটি, ডিটি প্রাইম, ধরো আমি এখানে টি প্রাইম সময় বললাম, সমানুপাতিক কি হবে ভাই, এন এর সমানুপাতিক হবে, এই এন এর সমানুপাতিক হবে। আগে ছিল হচ্ছে ইনিশিয়ালি কতটুকু ছিল এটার সমানুপাতিক, আর এখন কি আসছে, এখন এটার জন্য ইনিশিয়ালি কতটুকু ছিল ভাই, এন, এটার সমানুপাতিক, ঠিক আছে, এটার সমানুপাতিক। ওকে, এটা সমানুপাতিক যদি হয়ে থাকে, এটা থেকে তুমি সলভ করবা, সলভ করা হচ্ছে তুমি পাবা কি, পাবা হচ্ছে এন সমান হচ্ছে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু এন সমান হচ্ছে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু। এখন এই জিনিসটা যখন তুমি গ্রাফে প্লট করবা, কি করবা, হ্যাঁ গ্রাফে প্লট করবা। কেন কেন গ্রাফে প্লট করবো, কারণ হচ্ছে জিনিসপাতি যখন ভিজুয়ালাইজ করা যায় না, তখন গ্রাফে প্লট করা হচ্ছে ওয়াইজ ডিসিশন। তো গ্রাফে যখন প্লট করবা, প্লট করে দেখতে পাবা, গ্রাফে যখন প্লট করবা, প্লট করলে তুমি দেখতে পাবা, ঠিক আছে, যে এই এক্সিস বরাবর ধর হচ্ছে অ্যাটমের পার্টিকেল বসাইছো, আর এই এক্সিস বরাবর হচ্ছে প্রোগ্রেস বা টাইম বসাইছো, তখন দেখতে পাবো যে রিঅ্যাকশনটা হচ্ছে ওয়াই এক্সিসের একটা ভ্যালু থেকে শুরু হয়ে এক্স এক্সিস বরাবর চলতে থাকে, কখনো এক্সিসকে ছেদ করে না, ছেদ করে না, ঠিক আছে। তার মানে কি, এই যে রিঅ্যাকশনটা আছে, এন নোট থেকে এন হইছে, এন থেকে এন প্রাইম হইছে, এন প্রাইম থেকে এন ডাবল প্রাইম হবে, এন ডাবল প্রাইম থেকে এন ট্রিপল প্রাইম হবে, মানে এইভাবে আস্তে আস্তে কমতে থাকবে। এই রিঅ্যাকশনটা কখনোই শেষ হবে না, ইনফাইনাইট টাইম ধরে চলতে থাকবে, ঠিক আছে, ইনফাইনাইট টাইম ধরে চলতে থাকবে। তো এই ব্যাপারটা ইনফাইনাইট টাইম ধরে যেহেতু চলতে থাকবে, তার মানে রিঅ্যাকশনটা শেষ হওয়ার যেহেতু চান্স নাই, তো রিঅ্যাকশনটা কখন শেষ হবে এই জিনিসটা আমরা অ্যান্সার দিতে পারি না। এই জন্য আমরা কি করি ভাই, এই জন্য হচ্ছে আমরা জিনিসটাকে অন্যভাবে ট্যাকেল করি। কিভাবে ট্যাকেল করি ভাই, শুরুতে সাপোজ শুরুতে হচ্ছে আমার এখানে 100 কেজি অ্যাটম ছিল, তো একটা সময় পর যেহেতু রিঅ্যাকশন হচ্ছে অ্যাটম কমে আসবে, ধরো বললাম হচ্ছে এখানে 50 কেজি অ্যাটম আসছে, 50 কেজি পর আরেকটা সময় পর এখানে 25 কেজি অ্যাটম আসছে, আরেকটা সময় পর এখানে 12.5 কেজি অ্যাটম আসছে। তো এই যে 100 থেকে 50 আসছে, 50 থেকে 25 আসছে, 25 থেকে হচ্ছে 12.5 আসছে, এই প্রতিটা ভ্যালুর জন্য কি, ইন্ডিভিজুয়াল ভ্যালুর জন্য একটা সময় দরকার হবে, রাইট, একটা সময় দরকার হবে। এই যে এই প্রতিটা ইন্ডিভিজুয়াল ভ্যালু জন্য যে সময়টা দরকার হচ্ছে, এই সময়টাকে আমরা বলতেছি কি, টি হাফ। কেন ভাইয়া, কারণ হচ্ছে প্রতিটা সময়ে, প্রতিটা টাইম পিরিয়ডে আমার অ্যাটম গুলা অর্ধেক হয়ে যাচ্ছে, কি হচ্ছে, অ্যাটম গুলা অর্ধেক হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা কি বলতেছি ভাই, টি হাফ। যেটা অ্যাকচুয়ালি ইকুয়েশন হচ্ছে একদম ইজি, আমাদের ইকুয়েশন লাগবে না। এখন বুঝতে পারছো টি হাফ এর ব্যাপারটা কি, এখন বুঝতে পারছো কিনা বলো, টি হাফ এর ব্যাপারটা কি। কামব্যাক নিয়ে বলতে কামব্যাক নিয়ে আর কি বলবো বলো, তুমি মোটামুটি মানে মেন কথা হচ্ছে তোমার পড়াশোনা করতে হবে, ঠিক আছে, তো আসলে কামব্যাকের কোনো ব্যাপার স্যাপার নাই। তোমাকে যদি ভাইয়া বলি, আহ এখন তো তোমরা মোস্ট প্রবলি কত হাফ ইয়ারলি পরীক্ষা দিচ্ছ না কি ইয়ার ফাইনাল পরীক্ষা দিচ্ছ বলো তো, হাফ ইয়ারলি পরীক্ষা দিচ্ছ না কি ইয়ার ফাইনাল পরীক্ষা দিচ্ছ। দেখো আমি কিন্তু তোমাদের ফিজিক্স পড়াই, ঠিক আছে, আমি কিন্তু মানে ফিজিক্স আসলে একদম শুরু থেকে পড়াই, মানে ভার্সিটিতে যখন উঠি তখন থেকে ফিজিক্স পড়াই, সব জায়গায় পড়াই, ঠিক আছে। তো দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, ভালো মতো বুঝো ব্যাপারগুলো, ঠিক আছে। কামব্যাক বলে কিছু নেই, তোমার বাবা মার দিকে তাকাইলেই কামব্যাকের সবকিছু চলে আসে। তাও বলি, আমি কিন্তু তোমাদের ফিজিক্স পড়াই, ঠিক আছে, তোমাদের ইয়ার ফাইনাল এক্সাম শেষ, তো আমরা হচ্ছে করোনার মোটামুটি মিডলে ছিলাম, সো আমরা হচ্ছে করোনা শুরু হওয়ার আগে জাস্ট হাফ ইয়ারলি পরীক্ষা দিতে পারছি কলেজে। আমরা তো সরকারি কলেজে পড়ছি, তো সরকারি কলেজে পড়াশোনা তো তোমরা জানো, এখন মোটামুটি ম্যাচিউর হয়ে গেছে, তো কেমন পড়াশোনা করায়, টিচাররা কেমন, কি আসে বিষয় সেসব জিনিসপাতি জানো, তাও বলতেছি না। তো হাফ ইয়ারলি পরীক্ষা যেহেতু জাস্ট ভাইরা দিতে পারছি, তুমি জাস্ট অবাক হবা, ঠিক আছে, গ্যাস করো, ঠিক আছে, জাস্ট গ্যাস করো জিপিএ কি হয়, জিপিএ 5, রাইট, জিপিএ আমরা কাউন্ট করে হচ্ছে 5 এর মধ্যে, রাইট, জিপিএ 5। তো তুমি গ্যাস করো ভাইয়ার জিপিএ কত আসতে পারে হাফ ইয়ারলি পরীক্ষায়, 5 আউট অফ কত আসতে পারে, তোমরা বলো, জাস্ট গ্যাস করো, ঠিক আছে, ভাই তোমাদের ফিজিক্স পড়াই, গ্যাস করো যে কত আসতে পারে। পোয়েট্রি বলছে 3, না এত বেশি আসে নাই, অ্যাবাভ 3 না, এত বেশি আসে নাই, 0, এত গাধা না ভাই আমি, 5 তো হবে না, 5 তো হবে না, 4 একদম না। আমার জিপি আসছিল হচ্ছে 2.72, 2.72, মানে লাইফে হচ্ছে আমি এইচএসসি হাফ ইয়ারলি পরীক্ষার আগে কখনো কখন হচ্ছে এত খারাপ রেজাল্ট করি নাই, ঠিক আছে, এত খারাপ রেজাল্ট যে তন্ময় হচ্ছে কাছাকাছি গেছে, মরিয়মও কাছাকাছি গেছে, So, এত খারাপ করে নাই। এখন ঠিক আছে, এখন কথা হচ্ছে কলেজের মধ্যে গার্ডিয়ান লাগাইছিল, আমি তো আমার আম্মুকে নিয়ে যাই নাই, আমি আমার বড় ভাইকে নিয়ে গেছিলাম, কারণ এই রেজাল্ট দেখলে আর যাই হোক খুব হতাশ হয়ে যাবে।
এখন হতাশ যেহেতু হয়ে যাবে, তোমার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি কেন ফিজিক্স পড়াই, এখান থেকে তুমি বুঝবা। তো এখানে যে জিপিএ 2.75 আসছে, আমি ফিজিক্সে কত পাইছি জানো? ফিজিক্সে 100তে পাইছি হচ্ছে 37, মোস্ট প্রবলি, হ্যাঁ 37। ফিজিক্সে 100তে আমি 37 পাইছি হাফ ইয়ারলি পরীক্ষাতে। তো ওইখান থেকে হচ্ছে আমার একটা জেদ লেগে গেছিল যে আমি আর যাই হোক আমি ফিজিক্স ভালো মতো বুঝবো, আসলে এটার মধ্যে কি আছে, ঠিক আছে, এমন কি আছে এই জিনিসটা আমি বুঝবো। তো ওই যে একটা জিদ লেগে গেছে, ওই জিদটা হচ্ছে আস্তে 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 আমার ফিজিক্সকে পড়তে, কেমিস্ট্রিকে পড়তে, ম্যাথকে পড়তে উদ্বুদ্ধ করছে। তো এই জিনিসটা হচ্ছে আমার টার্নিং পয়েন্ট ছিল। হাফ ইয়ারলি পরীক্ষাটা দিছি সুন্দর মতো, আসলে সুন্দর মতো দেয় না আমি। এই যে সে যদি বলছে হ্যাঁ নদী নৌকার, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি নদী নৌকার ম্যাথটা ঠিকঠাক মতো অ্যান্সার করতে পারি নাই। তো ওই জন্য হচ্ছে রেজাল্ট এত খারাপ ছিল। ওই মেন কথা হচ্ছে এটা যে ভাইয়া তোমার লাইফে টার্নিং পয়েন্ট তুমি নিজে মেক করতে হবে। তো আমি যদি ওই রেজাল্ট নিয়ে পড়ে থাকতাম, অনেকেই অনেকেই হচ্ছে ধরো জিপিএ কত 4.5 আসছে, ভাইয়া ও টপ করার কথা 4.5 আসছে, তো স্টিল ও হচ্ছে একটু ফ্রাস্ট্রেটেড থাকে, ওর জিপি এত কম কেন আসলো, 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস, ও জাস্ট চিন্তাই করে থাকে। না ভাইয়া, চিন্তা করার দরকার নাই, এটাই তোমার স্ট্রেংথ। কেন ভাইয়া তুমি কম পাইছো, তুমি দেখাই দাও যে তুমি আসলে পারো, তুমি কেন দেখাইতে পারবে না? তুমি যদি না দেখাইতে পারো তার মানে তুমি পারো না, তার মানে তুমি পারো না মানে তুমি খারাপ রেজাল্ট করছো, এটা অ্যাকসেপ্ট করো। আর তুমি যদি খারাপ রেজাল্ট করে থাকো, তুমি টিচারদের, তোমার গার্ডিয়ানদের, আশেপাশের আন্টি, তোমার ফ্রেন্ড, তোমার কাছের মানুষ যেই থাকে ওদের কাছে দেখাই দাও যে না ভাই আমি পারি, বাট আমি জাস্ট ব্যাড সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি, যেন পারি নাই। 2.72 পাই কিন্তু আমি এখন ফিজিক্স পড়াই, ফিজিক্সে 37 পাই কিন্তু আমি এখন ফিজিক্স পড়াই। তো যতটুকু পসিবল, ঠিক আছে, এটা হচ্ছে একটা জেদ লাগা, মানে নিজের ভেতরে হচ্ছে একটা ট্রিগার খাওয়া যায় আমি কেন এত কম পাবো, আমি তো কখনো এরকম করি নাই। তো এই ব্যাপারটা হচ্ছে আস্তে আস্তে নিজেই যখন আন্ডারস্ট্যান্ডিং আনতে পারবা, তখন হচ্ছে দেখবা ব্যাপারগুলা সুন্দর মতো জাস্ট যেভাবে যাচ্ছে ওইভাবে যাচ্ছে। তো অবশ্যই এই লাইফটা কিন্তু আসলে মানে এই স্টেজটা কিন্তু ইজি ছিল না। 2.72 থেকে ভালো একটা করে রেজাল্ট করে তারপর বুয়েটে আসা বলতে এই জিনিসটা কিন্তু ইজি ছিল না। জিনিসটার জন্য একটু ডেডিকেশন লাগবে, একটু প্রেশার নেওয়া লাগবে। তো এই প্রেশারটা হচ্ছে অন্য 10টা 12টা ফ্রেন্ড এনজয় করতেছে, চিল করতেছে, এটা করতেছে সেটা করতেছে, এইসব জিনিসপাতি করে ওরা যা করতে পারবে তুমি তো পারবা না, কারণ তোমার অলরেডি ল্যাকিংস আছে। তুমি নিজের ভেতরে জিদ ক্রিয়েট করো, ভাই কেন তুমি পারবা না, অবশ্যই তোমার পারতে হবে। আর সবচেয়ে বড় মোটিভেশন কি ভাই, বাবা মা। আমি জাস্ট আম্মুকে দেখাইতে পারি নাই বলে আমি ভালো মতো পড়ছিলাম, যাতে ফাইনাল পরীক্ষা দিলে আমার ভালো রেজাল্ট আসে। বাট ফরচুনেটলি আর আনফরচুনেটলি ফাইনাল পরীক্ষা দিতে পারি নাই, এন্ড আম্মুকে হচ্ছে দেখাইতে পারি নাই। ফাইনালে দেখাইছি কোথায়, এডমিশনে এসে দেখাইছি। ঠিক আছে, তো অবশ্যই পারতে হবে ভাই তোমাকে। 7.2 থেকে যদি পোলা বইটা আসতে পারে, ভাই 3.5 4 তো কেন পারবা না ভাই, তোমাদের তো পারতেই হবে। না পারলে তোমাদের মার দেওয়া উচিত, নিজেরে নিজে মারবা, ঠিক আছে। নিজেরে নিজে ভালো করলে ট্রিট দিবা, নিজের খারাপ করলে নিজে খারাপ কিছু করবা, ঠিক আছে। খারাপ কিছু করবো বলতে এত খারাপ কিছু করার দরকার নেই। কায়দা বলছে আপনার থেকে আমার অবস্থা, আমি জানি না ভাই আমার থেকে একটা স্টুডেন্ট অবস্থা কেমনে খারাপ হইতে পারে। আমি এটলিস্ট এটা বিশ্বাস করি না যে আমার থেকে কারো অবস্থা এতটাও খারাপ, ঠিক আছে। আমার থেকে কারো অবস্থা এতটাও খারাপ, এটা এটলিস্ট আমি বিশ্বাস করি না। যতই বলো, তুমি চিন্তা করো ফিজিক্সে আমি 37 পাইছি, এখন নদী নৌকার ম্যাথ জাস্ট দেখলে মনে হয় ইস কত ইন্টারেস্টিং জিনিস, কত সুন্দর, কত জিনিস, মানে থিওরিটিক্যালি কতটা প্রিসাইসলি আমার হচ্ছে বিজ্ঞানের এই জিনিসটা চিন্তা করে গেছেন, আমরা কেন পারি নাই চিন্তা করতে। ওই সময় যদি চিন্তা করতে পারতাম জিনিসটা কতটা স্মুথলি যেত, হয়তো ভালোই হয়েছে। ওই সময় যদি স্মুথলি যেত সবকিছু, আমি হয়তো বুয়েট পর্যন্ত আসতে পারতাম না। বাট আলহামদুলিল্লাহ চলে আসছি, পারে নাই ওইটার জন্য এখন মানে ভালো লাগে যে ফিজিক্স 37 পাইছি, ঠিক আছে। ফাইনাল কেন দেন নাই ভাই, আমাদের ফাইনাল হয় নাই। ফিজিক্সে 3 পাইছে ভাই, সমস্যা নেই, তুমি 7 উঠাই দাও, তুমি 7 উঠাই দাও, 7 উঠাই দিলে কি আসে, 37 থেকে তুমি 7 উঠাই দাও, 7 উঠাই দিলে হচ্ছে 3 আসে। এই তো তুমি আর আমি সেমই পাইছি। আমি বইটা আসছি, তুমি বইটা আসা লাগবে ভাই, তুমিও আসা লাগবে, ঠিক আছে। ওকে। আহ রোহান কি জিজ্ঞেস করছে? ভাই কার্বনের স্কুলে একটি মোলের পরমাণু ভর ডিভাইড বাই কার্বনের 12 ভাগের 1 অংশের ভর, মানে 1 mu বা 1 ডাল্টন এক্স্যাক্টলি। এটা সলিউশনটা একটু একটু বুঝাই দেন। না না, 1.99 ইন্টু 10^23 আসবে না, 1.6035 ইন্টু 10^27 আসবে। তা সোহান তুমি হচ্ছে কোয়েশ্চেনটা ভাইকে গ্রুপে করো, ঠিক আছে, বাট ওইটা অ্যান্সার আসবে। ওর তাসমিয়া তাবাসসুম জিপি 3, ভাই তোমার উচিত, তোমার দেশেই থাকা উচিত না, তুমি বুয়েটে আসতে হবে ভাই তোমার। ওকে ঠিক আছে।
আজকের ক্লাস হচ্ছে আমাদের এতটুকুই। আমাদের আগামীকাল হচ্ছে অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস আছে, অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবা। আর ভাইয়া স্লাইডে যে প্রবলেমগুলো করাই নাই, বেশি প্রবলেম নাই, কিছু বোর্ড কোশ্চেন আছে, প্রবলেমগুলো নিজে করে নেবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি বলবো সোহান, আমি বলবো, ঠিক আছে, প্রুফ করে দিবে। তো অবশ্যই হচ্ছে প্রবলেমগুলো সবগুলো নিজে নিজে সলভ করে আসবা। সলভ করে আসলে হচ্ছে ভাইরা যে অ্যাডভান্স 2-3টা বা 4-5টা যাই ছোটখাটো প্রবলেম সলভ করার ট্রাই করি, জিনিসগুলো সুন্দর মতো বুঝতে পারবা, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভাইয়ের জন্য দোয়া করো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। তোমাদের হচ্ছে 1 বছর চলে গেছে, আর জাস্ট 1টা বছর চোখ বুঝতে বুঝতে চলে যাবে। সবাই অবশ্যই ভালো করবা। সেই দোয়া রেখে ভাইয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।